নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপরাজিত, আজের ৭ম পর্ব। বাল্যকালে দেওয়ানপুরে পড়বার সময় পুরনো দিল্লির কথা পড়ে তার কল্পনা করতে গিয়ে বারবার স্কুলের পাশের একটা পুরনো ইট খোলার ছবি অপুর মনে উদয় হতো। আজ অপু দেখল পুরনো দিল্লি বাল্যের সেই ইটের পাঁজা নয়। কুতুব মিনার নতুন দিল্লি শহর থেকে যে এত দূর তা সে ভাবেনি। তদুপরি সে দেখে বিস্মিত হল এই দীর্ঘ পথের দুধারে মরুভূমির মতো অনুর্বর কাঁটাগাছ ও ফণিমনসার ঝোপে ভরা রৌদ্রদগ্ধ প্রান্তরের এখানে ওখানে সর্বত্র ভাঙা বাড়ি, মিনার, মসজিদ, কবর, খিলান, দেওয়াল। 7টা প্রাচীন মৃত রাজধানীর মুখ কঙ্কাল, পথের দুধারে উঁচু নিচু জমিতে বাবলা গাছ ও ক্যাকটাস গাছের ঝোপঝাপের আড়ালে হৃত গৌরব নিস্তব্ধতায় আত্মগোপন করে আছে। পৃথ্বীরায় পিথৌরার দিল্লি, লালকোট, দাসবংশের দিল্লি, তুগলকদের দিল্লি, আলাউদ্দিন খিলজির দিল্লি, সিরি ও জাহানপানা মোগলদের দিল্লি। অপু জীবনে এরকম দৃশ্য দেখেনি, কখনো কল্পনাও করেনি। সে অবাক হলো, অভিভূত হলো, নীরব হয়ে গেল। গাইডবুক ওল্টাতে ভুলে গেল, ম্যাপের নম্বর মিলিয়ে দেখতে ভুলে গেল। মহাকালের এই বিরাট শোভাযাত্রা একটার পর একটা বায়োস্কোপের ছবির মতো চলে যাবার দৃশ্যে সে যেন সম্বিতহারা হয়ে পড়ল। আরও বিশেষ হলো এই জন্য যে মন তার নবীন আছে, কখনো কিছু দেখেনি, চিরকাল আস্তাকুঁড়ের আবর্জনায় কাটিয়েছে, অথচ মন হয়ে উঠেছে সর্বগ্রাসী, বুভুক্ষু। তাই সে যা দেখছিল তা যেন বাইরের চোখটা দিয়ে নয়, সে কোন তীক্ষ্ণদর্শী তৃতীয় নেত্র, যেটা না খুললে বাইরের চোখের দেখাটা নিষ্ফল হয়ে যায়। ঘুরতে ঘুরতে দুপুরের পর সে গেল কুতুব থেকে অনেক দূরে গিয়াসউদ্দিন তুগলকের অসমাপ্ত নগর তুগলকাবাদে। গ্রীষ্ম দুপুরের খর রৌদ্রে তখন চারিধারের ঊষর ভূমি আগুনরাঙা হয়ে উঠেছে। দূর থেকে তুগলকাবাদ দেখে তার মনে হল যেন কোনো দৈত্যের হাতে গাঁথা এক বিরাট পাষাণ দুর্গ। তৃণবিরল ঊষর ভূমি, পত্রহীন বাবলা ও কণ্টকময় ক্যাকটাসের পটভূমিতে খর রৌদ্রে সে যেন এক বর্বর অসুর বীর্য। সুউচ্চ পাষাণ দুর্গ প্রাচীর থেকে সিন্ধু, কাথিয়াওয়াড়, মালব, পাঞ্জাব সারা আর্যাবর্তকে ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছে। কোথাও সূক্ষ্ম কারুকার্যের প্রচেষ্টা নেই বটে, নিষ্ঠুর বটে, রক্ষ বটে, কিন্তু সবটা মিলে এমন বিশালতার সৌন্দর্য, পৌরুষের সৌন্দর্য, বর্বরতার সৌন্দর্য যা মনকে ভীষণভাবে আকৃষ্ট করে, হৃদয়কে বজ্র মুষ্টিতে আঁকড়ে ধরে। সব আছে, কিন্তু দেহে প্রাণ নেই। চারিধারে ধ্বংসস্তূপ, কাঁটা গাছ, বিশৃঙ্খলতা, বড় বড় পাথর গুড়িয়ে উঠবার পথ বুজিয়ে রেখেছে, মৃত মুখের ভ্রুকুটি মাত্র। সাধু নিজামুদ্দিনের অভিশাপ মনে পড়ল, ইয়ে বাসে গুজার, ইয়ে রাহে গুজার। পৃথ্বীরায়ের দুর্গের চবুতরার ওপর যখন সে দাঁড়িয়ে, কি মুশকিল, কি অদ্ভুতভাবে নিশ্চিন্দিপুরের সেই বনের ধারের ছিঁড়ে পুকুরটা এই দুর্গের সঙ্গে জড়িত হয়ে আছে। বাল্যে তারই ধারের শ্যাওড়া বনে বসে জীবন প্রভাত পড়তে পড়তে কতবার কল্পনা করত পৃথ্বীরায়ের দুর্গ ছিঁড়ে পুকুরের উঁচু ওই দিকের পাড়টার মতো বুঝি। এখনো ছবিটা দেখতে পাচ্ছে, কতকগুলি গুগলি শামুক, ওপারের বাঁশঝাড়। যাক, চবুতরার ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে দূর পশ্চিম আকাশের চারিধারের মহাশ্মশানের ওপর ধূসর ছায়া ফেলে সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী আকাশের পটে আগুনের অক্ষরে লিখে সূর্য অস্ত গেল। সেসব অতি পবিত্র, গোপনীয় মুহূর্ত অপুর জীবনের। দেবতারা তখন কানে কানে কথা বলেন। তার জীবনে এমন সূর্যাস্ত আর কটাই বা এসেছে। ভয় ও বিস্ময় দুই হল, সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। কি অপূর্ব অনুভূতি! জীবনের চক্রবাল নেমি এতদিন যে কত ছোট অপরিসর ছিল
আজকের দিনটার পূর্বে তা জানত না। নিজামুদ্দিন আউলিয়ার মসজিদ প্রাঙ্গণে সম্রাট দুহিতা জাহানারার তৃণাবৃত পবিত্র কবরের পাশে দাঁড়িয়ে মসজিদ দ্বারে কেনা 2-4 পয়সার গোলাপ ফুল ছড়াতে ছড়াতে অপুর অশ্রু বাধা মানল না। ঐশ্বর্যের মধ্যে, ক্ষমতার দম্ভের মধ্যে লালিত হয়েও পুণ্যবতী শাহজাদির এই দীনতা, ভাবুকতা তার কল্পনাকে মুগ্ধ রেখেছে চিরদিন। এখনো যেন বিশ্বাস হয় না যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা সত্যিই জাহানারার কবরভূমি। পরে সে মসজিদ থেকে একজন প্রৌঢ় মুসলমানকে ডেকে এনে কবরের শিরোদেশের মার্বেল ফলকের সেই বিখ্যাত ফার্সি কবিতাটি দেখিয়ে বলল, মেহরবানি করকে পড়িয়ে হাম লিখ লেঙ্গে। প্রৌঢ়টি কিঞ্চিত বকশিসের লোভে খামখেয়ালি বাঙালি বাবুটিকে খুশি করবার জন্য জোরে জোরে পড়ল, बीजुस गहे कसे ना पसद मजारी मारा की करब बस ही घरीवान हामिन मिगाह बस अस्त। পরে সে কবির আমির খসরুর কবরের ওপরও ফুল ছড়ালো। পরদিন বিকালে শাহজাহানের লাল পাথরের কেল্লা দেখতে গিয়ে অপরাহ্নের ধূসর ছায়ায় দেওয়ানি খাসের পাশের খোলা ছাদে একখানা পাথরের বেঞ্চিতে বহুক্ষণ বসে রইল। মনে হলো এসব স্থানের জীবনধারার কাহিনী কেউ লিখতে পারেনি। গল্পে, উপন্যাসে, নাটকে, কবিতায় যা পড়েছে সে সবটাই কল্পনা, বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে জেবুন্নিসা, সেই উদিপুরী বেগম, সেই মমতাজ মহল, সেই জাহানারা, আবাল্য যাদের সঙ্গে পরিচয়, সবগুলি কল্পনাসৃষ্ট প্রাণী। বাস্তব জগতের মমতাজ বেগম, উদিপুরী, জেবুন্নিসার থেকে সম্পূর্ণ পৃথক। কে জানে এখানকার সেই সব রহস্যভরা ইতিহাস? মুখ যমুনা তার সাক্ষী আছে, গৃহভিত্তির প্রতি পাষাণখণ্ড তার সাক্ষী আছে, কিন্তু তারা তো কথা বলতে পারে না। 3 দিন পর সে বিকালের দিকে কাটনি লাইনের একটা ছোট্ট স্টেশনে নিজের বিছানা ও সুটকেসটা নিয়ে নেমে পড়ল। হাতে পয়সা বেশি ছিল না বলে প্যাসেঞ্জার ট্রেনে এলাহাবাদ আসতে বাধ্য হয়, তাই এত দেরি। কদিন স্নান নেই, চুল রুক্ষ, উস্কো খুস্কো, জোর পশ্চিমা বাতাসে ঠোঁট শুকিয়ে গেছে। ট্রেন ছেড়ে চলে গেল। ক্ষুদ্র স্টেশন, সামনে একটা ছোট্ট পাহাড়, দোকান বাজারও চোখে পড়ল না। স্টেশনের বাইরের বাঁধানো চাতালে একটু নির্জন স্থানে সে বিছানার বান্ডিলটা খুলে পাতল। কিছুই ঠিক নেই, কোথায় যাবে, কোথায় শোবে, মনে এক অপূর্ব অজানা আনন্দ। শতরঞ্জির ওপর বসে সে খাতা খুলে খানিকটা লিখল, পরে একটা সিগারেট খেয়ে সুটকেসটা ঠেস দিয়ে চুপচাপ বসে রইল। টোকা মাথায় একজন গোঁড় যুবককে কাঁচা শালপাতার পাইপ খেতে খেতে কৌতূহলী চোখের কাছে এসে দাঁড়াতে দেখে অপু বলল, এই উমেরিয়া হিয়া সে কেত্তা দূর হোগা? প্রথমবার লোকটা কথা বুঝল না, দ্বিতীয়বারে ভাঙা হিন্দিতে বলল, 30 মিল। 30 মাইল রাস্তা, এখন সে যায় কিসে? মহা মুশকিল। জিজ্ঞাসা করে জানল 30 মাইল পথের দুধারে শুধু বন আর পাহাড়। কথাটা শুনে অপুর ভারী আনন্দ হলো। বন? কীরকম বন? খুব ঘন, বাঘ পর্যন্ত আছে? বাহ, কিন্তু এখন কি করে যাওয়া যায়? কথায় কথায় গোঁড় লোকটি বলল, 3 টাকা পেলে সে নিজের ঘোড়াটা ভাড়া দিতে রাজি আছে। অপু রাজি হয়ে ঘোড়া আনতে বলাতে লোকটা বিস্মিত হলো। আর বেলা কতটুকু আছে, এখন কি জঙ্গলের পথে যাওয়া যায়? অপু নাছোড়বান্দা। সামনের এই সুন্দর জ্যোৎস্না ভরা রাত্রে জঙ্গলের পথে ঘোড়ায় চেপে যাওয়ার একটা দুর্দমনীয় লোভ তাকে পেয়ে বসল। জীবনে এ সুযোগ কটা আসে, এ কি ছাড়া যায়? গোঁড় লোকটি জানালো, আরও 1 টাকা খোরাকি পেলে সে তল্পি বইতে রাজি আছে। সন্ধ্যার কিছু পূর্বে অপু ঘোড়ায় চড়ে রওনা হলো। পেছনে মোট মাথায় লোকটা। স্নিগ্ধ রাত্রি। স্টেশন থেকে অল্প দূরে একটা বস্তি, একটি পাহাড়ি নালা। বাঁক ঘুরে এই পথটা শালবনের মধ্যে ঢুকে পড়ল। চারিধারে জোনাকি পোকা জ্বলছে। রাত্রির অপূর্ব নিস্তব্ধতা। ত্রয়োদশীর চাঁদের আলো শালপলাশের পাতার ফাঁকে ফাঁকে মাটির ওপর যেন আলো আঁধারের বুটি কাটা জাল বুনে দিয়েছে।
অপু পাহাড়ি লোকটার কাছ থেকে একটা শালপাতার পাইপ ও সেদেশি তামাক চেয়ে নিয়ে ধরালো বটে, কিন্তু দুটান দিতেই মাথা কেমন ঘুরে উঠল। শালপাতার পাইপটা ফেলে দিল। বন সত্যিই ঘন, পথ আঁকা বাঁকা, ছোট ঝর্ণা এখানে ওখানে, উপল বিছানো পাহাড়ি নদীর তীরে ছোট ফার্নের ঝোপ, কি ফুলের সুবাস, রাত্রিচর পাখির ডাক, নির্জনতা, গভীর নির্জনতা। মাঝে মাঝে সে ঘোড়াকে ছুটিয়ে দেয়। ঘোড়া চড়া অভ্যাস তার অনেক দিন থেকেই আছে। বাল্যকালে মাঠের ছোটা ঘোড়া ধরে কত চড়েছে। চাঁপদানিতেও ডাক্তারবাবুটির ঘোড়ায় প্রায় প্রতিদিনই চড়ত। সারা রাত্রি চলে সকাল 7:30টায় উমেরিয়া পৌঁছল। একটা ছোট গ্রাম, পোস্ট অফিস, ছোট বাজার ও কয়েকটা গালার আড়ত। ফরেস্ট রেঞ্জার ভদ্রলোকটির নাম অবনীমোহন বসু। তিনি তাকে দেখে বিস্মিত হলেন। আসুন আসুন, আপনি পত্র দিলেন না, কিছু না, ভাবলুম বোধহয় এখনও আসবার দেরি আছে। এতটা পথ এলেন রাতারাতি, ভয়ানক লোক তো আপনি। পথেই একটা ছোট নদীর জলে স্নান করে চুল আঁচড়ে সে ফিটফাট হয়ে এসেছে। তখনই চা খাবারের বন্দোবস্ত হলো। অপু লোকটিকে নিজের মানিব্যাগ শূন্য করে 4 টাকা দিয়ে বিদায় দিল। দুপুরের আহারের সময় অবনীবাবুর স্ত্রী দুজনকে পরিবেশন করে খাওয়ালেন। অপু হাসি মুখে বলল, এখানে আপনাদের জ্বালাতন করতে এলুম বউ ঠাকুরুন। অবনীবাবুর স্ত্রী হেসে বললেন, না এলে দুঃখিত হতাম। আমরা কিন্তু জানি আপনি আসবেন। কালোকে বলছিলাম আপনার আসবার কথা। এমনকি আপনার থাকবার জন্য সাহেবের বাংলোটা ঝাড় দিয়ে ধুয়ে রাখার কথাও হলো। ওটা এখন খালি পড়ে আছে কি না? এখানে আর কোনো বাঙালি কি অন্য কোনো দেশের শিক্ষিত লোক নিকটে নেই? অবনীবাবু বললেন, আমার এক বন্ধু খুড়িয়ার পাহাড়ে তামার খনির জন্য প্রসপেক্টিং করছেন, মিস্টার রায়চৌধুরী, জিওলজিস্ট। বিলেতে ছিলেন অনেক দিন, তিনি ওইখানে তাঁবুতে আছেন। মাঝে মাঝে তিনি আসেন। অল্প দিনের মধ্যেই এদের সঙ্গে কেমন একটা সহজ মধুর সম্বন্ধ গড়ে উঠল, যা কেবল এইসব স্থানে এইসব অবস্থাতেই সম্ভব। কৃত্রিম সামাজিকতার হুমকি এখানে মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক বন্ধুত্বের দাবিকে ঘাড় গুঁজে থাকতে বাধ্য করে না বলেই। একদিন বসে বসে সে খেয়ালের বশে কাগজে একটা কথকতার পালা লিখে ফেলল। সেদিন সকালে চা খাবার সময় বলল, দিদি, আজ ওবেলা আপনাদের একটা নতুন জিনিস শোনাব। অবনীবাবু স্ত্রীকে সে দিদি বলতে শুরু করেছে। তিনি সাগ্রহে বললেন, কি কি বলুন না। আপনি গান জানেন না? আমি অনেক দিন ওকে বলেছি আপনি গান জানেন। হ্যাঁ, গানও গাইব, কিন্তু একটা কথকতার পালা শোনাব। আমার বাবার মুখে শোনা, জড়ভরতের উপাখ্যান। দিদির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি হেসে স্বামীকে বললেন, দেখলে তো, দেখো, আমি বলিনি তোমাকে? গলার স্বর অমন, নিশ্চয়ই গান জানেন। খাটল না কথা। দুপুরবেলা দিদি তাকে তাস খেলার জন্য পিড়াপিড়ি শুরু করলেন। লেখা এখন থাক, তাস জোড়াটা না খেলে খেলে পোকায় কেটে দিলে। এখানে খেলার লোক মেলে না। যখন ওর বন্ধু মিস্টার রায়চৌধুরী আসেন তখন মাঝে মাঝে খেলা হয়। আসুন আপনি, উনি আর আপনি। আর একজন? আর কোথায়? আমি আর আপনি বসবো, উনি একা 2 হাত নিয়ে খেলবেন। জ্যোৎস্না রাত্রে বাংলোর বারান্দাতে সে কথকতা আরম্ভ করল। জড়ভরতের বাল্যজীবনের করুণ কাহিনী নিজেরই শৈশব স্মৃতির ছায়াপাতে সত্য ও পুত হয়ে ওঠে। কাশীর দশাশ্বমেধ ঘাটে বাবার গলার স্বর কেমন করে অলক্ষিতে তার গলায় আসে। শালবনের পত্রমর্মরে নৈশ পাখির গানের মধ্যে রাজর্ষি ভরতের সরল বৈরাগ্য ও নিষ্পৃহ আনন্দ যেন প্রতি সুরমূর্ছনাকে একটি অতি পবিত্র মহিমাময় রূপ দিয়ে দিল। কথকতা থামলে সকলেই চুপ করে রইল। অপু খানিকটা পর হেসে বলল, কেমন লাগলো? অবনীবাবু একটু ধর্মপ্রাণ লোক, তার খুবই ভালো লেগেছে। কথকতা 2-1বার শুনেছেন বটে, কিন্তু একই জিনিস, এর কাছে সেসব লাগে না। কিন্তু সকলের চেয়ে মুগ্ধ হলেন অবনীবাবুর স্ত্রী।
জ্যোৎস্নার আলোতে তার চোখে ও কপালে অশ্রু চিকচিক করছিল। অনেকক্ষণ তিনি কোনো কথা বললেন না। স্বদেশ থেকে দূরে এই নিঃসন্তান দম্পতির জীবনযাত্রা এখানে একেবারে বৈচিত্র্যহীন। বহুদিন এমন আনন্দ তাদের কেউ দেয়নি। দিন দুই পরে অবনীবাবুর বন্ধু মিস্টার রায়চৌধুরী এলেন। ভারী মন খোলা ও অমায়িক ধরনের লোক, বয়স 40-এর কাছাকাছি, কানের পাশে চুলে পাক ধরেছে, বলিষ্ঠ গঠন ও সুপুরুষ। একটু অতিরিক্ত মাত্রায় মদ খান। জব্বলপুর থেকে হুইস্কি এনেছেন কত কষ্ট স্বীকার করে খানিকক্ষণ তার বর্ণনা করলেন। অবনীবাবুও যে মদ খান অপু তা ইতিপূর্বে জানত না। মিস্টার রায়চৌধুরী অপুকে বললেন, আপনার গুণের কথা সব শুনলাম অপূর্ববাবু। সে আপনাকে দেখেই আমার মনে হয়েছে। আপনার চোখ দেখলে যে কোনো লোক আপনাকে ভাবুক বলবে। তবে কি জানেন, আমরা হয়ে পড়েছি ম্যাটার অফ ফ্যাক্ট। আজ আপনাকে আরেকবার কত কথা করতে হবে, ছাড়ছি না আজ। কথাবার্তায়, গানে, হাসি খুশিতে সেদিন প্রায় সারা রাত কাটল। মিস্টার রায়চৌধুরী চলে যাবার দিন তিনেক পরে একজন চাপরাশি তাঁর কাছ থেকে অপুর নামে একখানা চিঠি আনল। তাঁর ওখানে একটা ড্রিলিং তাঁবুর তত্ত্বাবধানের জন্য একজন লোক দরকার। অপূর্ববাবু কি আসতে রাজি আছেন? আপাতত মাসে 50 টাকা ও বাসস্থান। অপুর কাছে একবারে অপ্রত্যাশিত। ভেবে দেখল হাতে আনা 10 পয়সা মাত্র অবশিষ্ট আছে। ওঁরা অবশ্য যতই আত্মীয়তা দেখান, গান ও কথকতা করে চিরদিন তো আর এখানে কাটানো চলবে না। আশ্চর্যের বিষয়, এতদিন কথাটা আদৌ তার মনে উদয় হয়নি যে কেন। মিস্টার রায়চৌধুরীর বাংলো প্রায় মাইল 20 দূর। 3 দিন পরে ঘোড়া ও লোক এলো। অবনীবাবু ও তাঁর স্ত্রী অত্যন্ত দুঃখের সঙ্গে তাকে বিদায় দিলেন। পথ অতি দুর্গম। উমেরিয়া থেকে 3 মাইল উত্তর পশ্চিম দিকে গেলেই ঘন জঙ্গলের মধ্যে ডুবে যেতে হয়। 2-3টে ছোট ছোট পাহাড়ি নদী, আবার ছোট ছোট ফার্ন ঝোপ, ঝর্ণা। একটার জলে অপু মুখ ধুয়ে দেখল জলে গন্ধকের গন্ধ। পাহাড়িয়া করবি ফুটে আছে। বাতাস নবীন মাদকতায় ভরা, খুব স্নিগ্ধ, এমনকি যেন একটু গা শিরশির করে এই চৈত্র মাসেও। সন্ধ্যার পূর্বে সে গন্তব্যস্থানে পৌঁছে গেল। খনির কার্যকারিতা ও লাভালাভের বিষয়ে এখনো পরীক্ষাধীন। মাত্র 4-5 চওড়া খড়ের ঘর, 2টো বড় বড় তাঁবু, কুলিদের থাকবার ঘর, একটা অফিস ঘর। সব শুদ্ধ 8-10 বিঘা জমির ওপর সব। চারিধার ঘিরে ঘন দুর্গম অরণ্য, পেছনে পাহাড়, আবার পাহাড়। মিস্টার রায়চৌধুরী বললেন, খুব সাহস আছে আপনার, তা আমি বুঝেছি যখন শুনলাম আপনি রাত্রে ঘোড়ায় চড়ে উমেরিয়া এসেছিলেন। ও পথে রাত্রে এ দেশের লোকও যেতে সাহস পায় না। অপুর এক সম্পূর্ণ নতুন জীবন শুরু হলো এই দিনটি থেকে। এমন এক জীবন যা সে চিরকাল ভালোবেসেছে, যার স্বপ্ন দেখে এসেছে। কিন্তু কোনোদিন যে হাতের মুঠোয় নাগাল পাওয়া যাবে তা ভাবেনি। তাকে যে ড্রিল তাঁবুর তত্ত্বাবধানে যেতে হবে তা এখান থেকে আরও 17-18 মাইল দূরে। মিস্টার রায়চৌধুরী নিজের একটা ঘোড়া দিয়ে তাকে পরদিনই কর্মস্থানে পাঠিয়ে দিলেন। নতুন স্থানে এসে অপু অবাক হয়ে গেল। বন ভালোবাসলে কি হবে, এ ধরনের বন কখনো দেখেনি। নিবিড় বনানীর প্রান্তে উচ্চ তৃণভূমি, তারই মধ্যে খড়ের বাংলো ঘর, একটা পাতকো, কুলিদের বাঁশের খুপড়ি, পেছনে ও দক্ষিণে পাহাড়। সেদিকের ঘন বন কতদূর পর্যন্ত বিস্তৃত তা চোখে দেখে আন্দাজ করা যায় না। ক্রোশের পর ক্রোশ ধরে পাহাড়, একটার পেছনে আর একটা, আর গভীর জনমানবহীন অরণ্য। সীমা নেই, কুল কিনারা নেই। চারিদিকে দৃশ্য অতি গম্ভীর। তাঁবুর ঠিক পেছনেই পাহাড় শ্রেণীর একটা স্থান আবার অনাবৃত, বেজায় খাড়া ও উঁচু। বিরাট কায় নগ্ন গ্রানাইট চূড়াটা বিকালের শেষ রোদে কখনো দেখায় রাঙা, কখনো ধূসর, কখনো ঈষৎ তাম্রাভ কালো রঙের। এরূপ গম্ভীর দৃশ্য আরণ্যভূমির কল্পনাও জীবনে সে করেনি কখনো। অপুর সারাদিনের কাজও খুব পরিশ্রমের। সকালে স্নানের পর কিছু খেয়েই ঘোড়ায় উঠতে হয়।
মাইল চারেক দূরের একটা জায়গায় কাজ তদারক করবার পর প্রায়ই মিস্টার রায়চৌধুরীর 16 মাইল দূরবর্তী তাঁবুতে গিয়ে রিপোর্ট করতে হয়। তবে সেটা রোজ নয়, দুদিন অন্তর অন্তর। ফিরতে কোনো দিন হয় সন্ধ্যা, কোনো দিন বা রাত্রি 1 প্রহর 1.5 প্রহর, সবটা মিলে 20-25 মাইলের চক্র। পথ কোথাও সমতল, কোথাও ঢালু, কোথাও দুর্গম। ঢালুটাতে জঙ্গল আছে, তবে তার তলা অনেকটা পরিষ্কার, ইংরেজিতে যাকে বলে ওপেন ফরেস্ট। কিন্তু পোয়াটাক পথ যেতে না যেতে সে মানুষের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঘন অরণ্যের নির্জনতার মধ্যে একেবারে ডুবে যায়। সেখানে জনমানব নেই, চারপাশে বড় বড় গাছ, ডালে পাতায় নিবিড় জড়াজড়ি। পথ নেই বললেই হয়। কখনো ঘোড়া চালাতে হয় পাহাড়ি নদীর শুষ্ক খাদ বেয়ে, কখনো গভীর জঙ্গলের দুর্ভেদ্য বেদবন ঠেলে। যেখানে বন্য শূকর বা সম্বর হরিণের দল যাতায়াতে সুঁড়ি পথ তৈরি করেছে, সেই পথে কত ধরনের গাছ, লতা, গাছের ডালে এখানে ওখানে বিচিত্র রঙের অর্কিড, নিচে অ্যাজোলিয়ার হলুদ ফুল ফুটে প্রভাতের বাতাসকে গন্ধভারাক্রান্ত করে তোলে। ঘোড়া চালাতে চালাতে অপুর মনে হয় সে যেন জগতে সম্পূর্ণ একা। সারা দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, শুধু আছে সে আর তার ঘোড়াটি ও চারপাশের এই অপূর্ব দৃষ্ট বিজন বন। আর কি নির্জনতা! কলকাতার বাসায় নিজের বন্ধ দুয়ার ঘরটার কৃত্রিম নির্জনতা নয়, এ ধরনের নির্জনতার সঙ্গে তার কখনো পরিচয় ছিল না। এই নির্জনতা বিরাট, অদ্ভুত, এমন কিছু যা পূর্ব থেকে ভেবে অনুমান করা যায় না, অভিজ্ঞতার অপেক্ষা রাখে। ভারী পছন্দ হয় এই জীবন। গল্পের বইয়ে টইয়ে যেরকম পড়তো, এ যেন ঠিক তাই। খোলা জায়গা পেলেই ঘোড়া ছেড়ে দেয়, গতির আনন্দে সারা দেহে একটা উত্তেজনা আসে। খানা খন্দ, শিলা, পায়োরাইটের স্তূপ কে মানে? নত শাল শাখায় এড়িয়ে দোদুল্যমান অজানা লতার পাশ কাটিয়ে পৌরুষ ভরা উদ্দামতার আনন্দে তীর বেগে ঘোড়া উড়িয়ে চলে। ঠিক এইসব সময় তার মনে পড়ে, প্রায় মনে পড়ে, শিলেদের অফিসের সেই 3 বছরব্যাপী বদ্ধ সংকীর্ণ অন্ধকার কেরানি জীবনের কথা। কখনো চোখ বুঝলে অফিসটা সে দেখতে পায়। বাঁয় নৃপেন টাইপিস্ট বসে খটখট করছে, রামধন নিকাশনবিশ বসে খাতাপত্র লিখছে। সেই বাঁধানো মোটা ফাইলের দপ্তরটা, নিকাশনবিশের পেছনের দেওয়াল চুনবালি খসে দেখতে হয়েছে যেন একটি পূজানিরত পুরুত ঠাকুর। রোজ সে ঠাট্টা করে বলতো, ও রামধনবাবু, আপনার পুরুত ঠাকুর আজ ফুল ফেলবেন না? উফ, সে কি বদ্ধতা! এখন যেন সেসব একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। সারাদিনের পরিশ্রমের পর সে বাংলোয় ফিরে পাতকোর ঠান্ডা জলে স্নান করে এক প্রকার বন্য লেবুর রস মেশানো চিনির শরবত খায় গরমের দিনে। শরীর যেন জুড়িয়ে যায়। তারপরেই রামচরিত মিশ্র এসে রাত্রের খাবার দিয়ে যায়, আটার রুটি, কুমড়ো বা ঢ্যাঁড়সের তরকারি ও অড়হরের ডাল। 12-13 মাইল দূরের একটা বস্তি থেকে জিনিসপত্র সপ্তাহ অন্তর কুলিরা নিয়ে আসে। মাছ একেবারেই মেলে না, মাঝে মাঝে অপু পাখি শিকার করে আনে। একদিন সে বনের মধ্যে একটা হরিণকে বন্দুকের পাল্লার মধ্যে পেয়ে অবাক হয়ে গেল। বড়শিঙ্গা কিংবা সম্বর হরিণ ভারী সতর্ক, মানুষের গন্ধ পেলে তার ত্রিসীমানায় থাকে না। কিন্তু তার ঘোড়ার 12 গজের মধ্যে এই হরিণটা এলো কি রূপে! খুশি ও আগ্রহের সঙ্গে বন্দুক উঠিয়ে লক্ষ্য করতে গিয়ে সে দেখল লতাপাতার আড়াল থেকে শুধু মুখটি বের করে হরিণটিও অবাক চোখে তার দিকে চেয়ে আছে। ঘোড়ায় চড়া মানুষ দেখে ভাবছে হয়তো এ আবার কোন জীব। হঠাৎ অপুর বুকের মধ্যেটা ছ্যাঁত করে উঠল। হরিণের চোখ দুটি যেন তার খোকার চোখের মতো, অমনি ডাগর ডাগর, অমনি অবোধ, নিষ্পাপ। সে উদ্যত বন্দুক নামিয়ে তখনই টোটাগুলি খুলে নিল। এখানে যতদিন ছিল আর কখনো শিকারের চেষ্টা করেনি। খাওয়া দাওয়া শেষ হয় সন্ধ্যার পরেই। তারপরে সে নিজের খড়ের বাংলোর কম্পাউন্ডে চেয়ার পেতে বসে। অপূর্ব নিস্তব্ধতা, অস্পষ্ট জ্যোৎস্না ও আঁধারে পিছনকার পাহাড়ের গম্ভীর দর্শন অনাবৃত গ্রানাইট প্রাচীরটাকে অদ্ভুত দেখায়।
শালকুসুমের সুবাস ভরা অন্ধকার, মাথার উপরকার আকাশে অগণিত নৈশ নক্ষত্র। এখানে অন্য কোনো সাথী নেই, তার মন ও চিন্তার উপর অন্য কারো দাবি দেওয়া নেই, উত্তেজনা নেই, উৎকণ্ঠা নেই। আছে শুধু সে আর এই বিশাল অরণ্য প্রকৃতির কর্কশ বন্ধুর বিরাট সৌন্দর্য, আর আছে এই নক্ষত্র ভরা নৈশ আকাশটা। বাল্যকাল থেকেই সে আকাশ ও গ্রহ নক্ষত্রের প্রতি আকৃষ্ট, কিন্তু এখানে তাদের একই রূপ। কুলিরা সকাল সকাল খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। রামচরিত মিশ্র মাঝে মাঝে অপুকে সাবধান করে দেয়, তাম্বু কা বাহার মত बैठिए বাবুজি, सिर का बड़ा डर है। পরে সে কাঠকুটো জেলে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করে গ্রীষ্মের রাত্রেও বসে আগুন পোহায়। অবশেষে সেও গিয়ে শুয়ে পড়ে। তার অগ্নিকুণ্ড নিভে যায়। স্তব্ধ রাত্রি, আকাশ অন্ধকার, পৃথিবী অন্ধকার, আকাশে বাতাসে অদ্ভুত নীরবতা। আবলুসের ডালপালার ফাঁকে দু একটা তারা যেন অসীম রহস্য ভরা মহাবোমের বুকের স্পন্দনের মতো দীপ দীপ করে। বৃহস্পতি স্পষ্টতর হয়। উত্তর পূর্ব কোণের পর্বতসানুর বনের উপরে কালপুরুষ ওঠে। এখানে ওখানে অন্ধকারের বুকে আগুনের আঁচড় কেটে উল্কাপিণ্ড খসে পড়ে। রাত্রি গভীর হবার সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলো কি অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করে। আবলুস ডালের ফাঁকের তারাগুলো ক্রমশ নিচে নামে। কালপুরুষ ক্রমে পর্বতসানুর দিক থেকে মাথার উপরকার আকাশে সরে আসে। বিশালকায় ছায়াপথটা তেরচা হয়ে ঘুরে যায়। বৃহস্পতি পশ্চিম আকাশে ঢলে পড়ে। রাত্রির পর রাত্রি এই গতির অপূর্ব লীলা দেখতে দেখতে এই শান্ত সনাতন জগৎটা যে কি ভয়ানক রুদ্র গতিবেগ প্রচ্ছন্ন রেখেছে, তার স্নিগ্ধতা ও সনাতনত্বের আড়ালে সে সম্বন্ধে অপুর মন সচেতন হয়ে উঠল, অদ্ভুতভাবে সচেতন হয়ে উঠল। জীবনে কখনো তার এত ঘনিষ্ঠ পরিচয় হয়নি বিশাল নক্ষত্র জগৎটার সঙ্গে। এইভাবে হবার আশাও কখনো ছিল কি? অপুর বাংলো ঘরের পেছনে ও দক্ষিণে পাহাড়। পেছনকার পাহাড়তলি 1.5 মাইলের কম, দক্ষিণের পাহাড় 2 মাইল পরে। সামনের বহুদূর বিস্তৃত উঁচু নিচু জমিটা শাল ও পপরেল চারা ও এক প্রকার অর্ধশুষ্ক তৃণে ভরা, অনেক দূর পর্যন্ত খোলা। সারা পশ্চিম দিকচক্রবাল জুড়ে বহু দূরে বিন্ধ্য পর্বতের নীল অস্পষ্ট সীমারেখা, ছিন্দওয়ারা ও মহাদেও শৈলশ্রেণী। পশ্চিমা বাতাসে ধুলো বালি যেদিন আকাশকে আবৃত না করে সেদিন বড় সুন্দর দেখায়। 1.5 মাইল দূরে নর্মদা বিজন বন প্রান্তরের মধ্যে দিয়ে বয়ে চলেছে। খুব সকালে ঘোড়ায় উঠে স্নান করতে গেলে বেলা 9টার মধ্যে ফিরে আসা যায়। দক্ষিণে পর্বতসানুর ঘন বন নিবিড়, জনমানবহীন, রুক্ষ ও গম্ভীর। দিনের শেষে পশ্চিম গগন থেকে অস্তসূর্যের আলো পড়ে পেছনের পাহাড়ের যে অংশটা খাড়া ও অনাবৃত, তার গ্রানাইট দেওয়ালটা প্রথমে হয় হলদে, পরে হয় মেটে সিঁদুরের রং, পরে জর্দা রঙের হতে হতে হঠাৎ ধূসর ও তারপরই কালো হয়ে যায়। ওদিকে দিগন্তলক্ষ্মীর ললাটে আলোর টিপের মতো সন্ধ্যা তারা ফুটে ওঠে। অরণ্যানী ঘন অন্ধকারে ভরে যায়। শাল ও পাহাড়ি বাঁশের ডালপালায় বাতাস লেগে এক প্রকার শব্দ হয়। রামচরিত জহুরি সিং নেকড়ে বাঘের ভয় আগুন জ্বালে। চারিধারে শিয়াল ডাকতে শুরু করে, বনমোরগ ডাকে। অন্ধকার আকাশে দেখতে দেখতে গ্রহ, তারা, জ্যোতিষ্ক, ছায়াপথ একে একে দেখা দেয়। পৃথিবী, আকাশ, বাতাস অপূর্ব রহস্যভরা নিস্তব্ধতায় ভরে আছে। তাঁবুর পাশের দীর্ঘ ঘাসের বন দুলিয়ে একদিন বন্য বরাহ পালিয়ে যায়। দূরে কোথায় হায়না উন্মাদের মতো হেসে ওঠে। গভীর রাত্রে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ পাহাড়ের পেছন থেকে ধীরে ধীরে উঠতে থাকে। এ যেন সত্যিই গল্পের বইয়ে পড়া জীবন। একদিন বিকালে সে ঘোড়ায় চড়ে বেড়াতে যায়। শুধুই উঁচু নিচু অর্ধশুষ্ক তৃণভূমি, ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, মাঝে মাঝে শাল ও বাদাম গাছ। আর এক জাতীয় বড় বন্য গাছের কি অপূর্ব আঁকাবাঁকা ডালপালা। চৈত্রের রৌদ্রে পাতা ঝরে গেছে। নীল আকাশের পটভূমিতে পত্রশূন্য ডালপালা যেন ছবির মতো দেখায়। অপুর তাঁবু থেকে 1 মাইল দূরে একটা ছোট পাহাড়ি নদী এঁকে বেঁকে গেছে। অপু তার নাম রেখেছে বক্রতোয়া।
গ্রীষ্মকালে জল আদৌ থাকে না। তারই ধারে একটা শালঝাড়ের নিচের একখানা পাথরের ওপর সে এক একদিন গিয়ে বসে, ঘোড়াটা গাছের ডালে বেঁধে রাখে। স্থানটা ঠিক ছবির মতো, স্বর্ণাভ বালুর উপর অন্তর্হিত বন্য নদীর উপর ঢাকা চরণচিহ্ন, হাত কয়েক মাত্র প্রশস্ত নদীখাত, উভয় তীরই পাষাণময়, ওপারে কঠিন ও দানাদার কোয়ারজাইট ও ফিকে হলদে রঙের বড় বড় পাথরের চাঁইয়ে ভরা। অতীত কোন হিমযুগের তুষার নদীর শেষ প্রবাহে ভেসে এসে এখানে হয়তো আটকে গেছে। সোনালি রঙের নদী বালু হয়তো সুবর্ণ রেণু মেশানো। অস্তসূর্যের রাঙা আলোয় অত চকচক করে কেন নতুবা? নিকটে সুগন্ধ লতা কস্তুরীর জঙ্গল, খর বৈশাখী রৌদ্রে শুষ্ক সুঁটিগুলো ফেটে মৃগনাভির গন্ধে অপরাহ্নের বাতাস ভারাক্রান্ত করে তুলেছে। বক্রতোয়া থেকে খানিকটা দূরে ঘন বনের মধ্যে পাহাড়ের গায়ে একটা ছোট ঝর্ণা, যেন উঁচু চৌবাচ্চা ছাপিয়ে জল পড়ছে এমন মনে হয়। নিচের একটা খাতে গ্রীষ্মদিনেও জল থাকে। রাত্রে ওখানে হরিণদের দল জল খেতে আসে শুনে অপু কতবার 1.5 প্রহর রাত্রে ঘোড়ায় চড়ে সেখানে গেছে, কখনো দেখেনি। গ্রীষ্ম গেল, বর্ষাও কাটল। শরৎকালে বন্য শেফালি বনে অজস্র ফুল ফুটল। বক্রতোয়ার শাল ঝাড়টার কাছে বসলে তখনও ঝর্ণার শব্দ পাওয়া যায়। এমন সময়ের এক জ্যোৎস্না রাত্রে সে জহুরি সিংকে সঙ্গে নিয়ে জায়গাটাতে গেল। দশমীর জ্যোৎস্না ডালে পাতায়, পাহাড়ি বাদাম বনের মাথায় স্নিগ্ধ বাতাসে শেফালির ঘন মিষ্ট গন্ধ। এই জ্যোৎস্নামাখা বনভূমি, এই রাত্রির স্তব্ধতা, এই শিশিরার্দ্র নৈশ বায়ু, এরা যেন কতকালের কথা মনে করিয়ে দেয়, যেন দূর কোনো জন্মান্তরের কথা। হরিণের দল কিন্তু দেখা গেল না। এইসব নির্জন স্থানে অপু দেখল মনের ভাব সম্পূর্ণ অন্যরকম হয়। শহরে বা লোকালয়ে যে মন আত্মসমস্যা নিয়ে ব্যাপৃত থাকে, অ্যাম্বিশন নিয়ে ব্যস্ত থাকে, এখানকার উদার নক্ষত্রখচিত আকাশের তলায় সেসব আশা আকাঙ্ক্ষা সমস্যা অতি তুচ্ছ ও অকিঞ্চিতকর বলে মনে হয়। মন আরও ব্যাপক হয়, উদার হয়, দ্রষ্টা হয়। অ্যাঙ্গেল অফ ভিশন একদম বদলে যায়। এই জন্য অনেক অনেক বই গার্হস্থ্য সমাজে যা খুব ঘোরতর সমস্যামূলক ও প্রয়োজনীয় ও উপাদেয়, এখানকার নিঃসঙ্গ ও বিশ্বতমুখী জীবনে তা অতি খেলো, রসহীন ও অপ্রয়োজনীয় বলে মনে হয়। এখানে ভালো লাগে সেই সব যা শাশ্বতকালের, এই অনন্তের সঙ্গে যার যোগ আছে। অপুর সেই গ্রহবিজ্ঞানের বইখানা যেমন এখন যেন তাদের নতুন অর্থ হয়, এত ভাবতে শেখায়, চৈতন্যের কোন নতুন দ্বার যেন খুলে যায়। ফাল্গুন মাসে একজন ফরেস্ট সার্ভেয়ার এসে মাইল 10 দূরে বনের মধ্যে তাঁবু ফেললেন। অপু তাঁর সঙ্গে ভাব করে ফেলল। মাদ্রাজি ভদ্রলোক, বেশ লেখাপড়া জানা। অপু প্রায় সন্ধেটা সেখানে কাটাত, চা খেত, গল্পগুজব করত। ভদ্রলোক থিওডোলাইট পেতে এ নক্ষত্র ও নক্ষত্র চিনিয়ে দিতেন। এক একদিন আবার দুপুরে নিমন্ত্রণ করে একরকম ভাতের পিঠে খাওয়াতেন। অপু সকালে উঠে যেত, দুপুরের পর খাওয়া সেরে ঘোড়ায় নিজের তাঁবুতে ফিরত। ফেরবার পথে ডান দিকের পাহাড়ি ঢালুতে বহু দূর জুড়ে শীতের শেষে লোহিয়া ও বিজনির ফুলের বন। ঘোড়া থামিয়ে অনেকক্ষণ ধরে দেখত, তাঁবুতে ফেরবার কথা ভুলে যেত। যে কখনো এমন নির্জন আরণ্যভূমিতে যেখানে ক্রোশের পর ক্রোশ যাও, লোক নেই, জল নেই, গ্রাম নেই, বস্তি নেই, সেই সব স্থানের মুক্ত আকাশের তলে কঠিন ব্যালাস্ট কি গ্রানাইটের রুক্ষ পর্বতপ্রাচীরের ছায়ায় নিম্নভূমিতে ঢালুতে ঝাঁঝা দুপুরে রাশি রাশি অগণিত বেগুনি, জর্দা ও শ্বেতাভ হলুদ রঙের বন্য লোহিয়া ও বিজনির ফুলের বন না দেখেছে, তাকে এই দৃশ্যের ধারণা করানো অসম্ভব হবে। এমন কত শত বছর ধরে প্রতি বসন্তে রাশি রাশি ফুল ফুটে ঝরছে, কেউ দেখবার নেই, শুধু ভোমরা ও মৌমাছিদের মহোৎসব। একদিন অমরকণ্টক দেখতে যাবার জন্য অপু মিস্টার রায়চৌধুরীর কাছে ছুটি চাইল। মনটা এর আগে অত্যন্ত উতলা হয়েছিল। কেন যে উতলা হলো
কারণটা কিছুতেই ভালো ধরতে পারল না। ভাবল এই সময় একবার ঘুরে আসবে। মিস্টার রায়চৌধুরী শুনে বললেন, তা যাবেন কিসে? পথ কিন্তু অত্যন্ত খারাপ। এখান থেকে প্রায় 80 মাইল দূরে হবে। এর মধ্যে 60 মাইল ডেন্স ভার্জিন ফরেস্ট। বাঘ, ভালুক, নেকড়ের দল সব আছে। আর বিনা বন্দুকে যাবেন না, ঘোড়া সহিস নিয়ে যান। রাত হবার আগে আশ্রয় নেবেন কোথাও। সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘ রসগোল্লাটির মতো লুপে নেবে নইলে। ওই জন্যে কতদিন আপনাকে বারণ করেছি, এখানেও সন্ধ্যের পর তাঁবুর বাইরে বসবেন না, বা অন্ধকারে বনের পথে একা ঘোড়া চালাবেন না। তা আপনি বড্ড রেকলেস। তখন সে উৎসাহে পড়ে বিনা ঘোড়াতেই বের হলো বটে, কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যার সময় সে নিজের ভুল বুঝতে পারল। ধারালো পাথরের নুড়িতে জুতোর তলা কেটে চিড়ে গেল। অতদূর পথ হাঁটবার অভ্যেস নেই। পায়ে এক বিরাট ফোসকা উঠেছে। পেছনে রামচরিত বোঁচকা নিয়ে আসছিল। সে সমানে পথ হেঁটে চলেছে, মুখে কথাটি নেই। বহু দূরের একটা পাহাড় দেখিয়ে বলল, ওর পাশ দিয়ে পথ। পাহাড়টা ধোঁয়া ধোঁয়া দেখা যায়, বোঝা যায় না মেঘ না পাহাড়, এত দূরে। অপু ভাবল পায়ে হেঁটে অতদূর সে যাবে কদিনে। এ ধরনের ভীষণ আরণ্যভূমি অপুর মনে হলো এ অঞ্চলে এতদিন এসেও সে দেখেনি। সে যেখানে থাকে সেখানকার বন এর তুলনায় শিশু, নিতান্ত অবোধ শিশু। দুপুরের পর যে বন শুরু হয়েছে তা এখনো শেষ হয়নি, অথচ সন্ধ্যা হয়ে এলো। অন্ধকার নামবার আগে একটা উঁচু পাহাড়ের ওপরকার চড়াই পথে উঠতে হলো। উঠেই দেখা গেল সর্বনাশ, সামনে আবার ঠিক এমনি আর একটা পাহাড়। অপুর পায়ের ব্যথাটা খুব বেড়েছিল, তৃষ্ণাও পেয়েছিল বেজায়। অনেকক্ষণ থেকে জলের সন্ধান মেলেনি। আবলুস গাছের তলা বিছিয়ে অম্লমধুর কেঁত ফল পড়েছিল। সারা দুপুর তাই চুষতে চুষতে কাটিয়েছে, কিন্তু জল অভাবে আর চলে না। দূরে দূরে উত্তরে ও পশ্চিমে নীল পর্বতমালা। নিম্নের উপত্যকার ঘন বনানী সন্ধ্যার ছায়ায় ধূসর হয়ে আসছে। সরু পথটা বনের মধ্যে দিয়ে এঁকে বেঁকে নেমে গেছে। সৌভাগ্যের বিষয়, সামনের পাহাড়টার ওপারে 1 মাইলের মধ্যে বন বিভাগের একটা ডাকবাংলো পাওয়া গেল। চারিধারে নিবিড় শালবন, মধ্যে ছোট্ট খড়ের ঘর। খাল ও বন বিভাগের লোকেরা মাঝে মাঝে রাত্রি কাটায়। এ রাত্রির অভিজ্ঞতা ভারী অদ্ভুত ও বিচিত্র। বাংলোতে অপুরা একটি প্রৌঢ় লোককে পেল। সে এরই মধ্যে ঘরে খিল দিয়ে বসে কি পড়ছিল। ডাকাডাকিতে উঠে দরজা খুলে দিল। জিজ্ঞাসা করে জানা গেল লোকটা মৈথিলি ব্রাহ্মণ, নাম আজবলাল ওঝা, বয়স 60 বা 70 হবে। সে সেই রাত্রে নিজের ভাণ্ডার থেকে আটা ঘি বের করে এনে অপুর নিষেধ সত্ত্বেও উৎকৃষ্ট পুরি ভেজে আনল। পরে অতিথি সৎকার সেরে সে ঘরের মধ্যে বসে সুস্বরে সংস্কৃত রামায়ণ পড়তে আরম্ভ করল। কিছু পরেই অপু বুঝল লোকটা সংস্কৃত ভালো জানে। নানা কাব্য উত্তম রূপে পড়েছে। নানা স্থান থেকে শ্লোক মুখস্থ বলতে লাগল। কাব্যচর্চায় অসাধারণ উৎসাহ। তুলসীদাসী রামায়ণ থেকে অনর্গল দোহা আবৃত্তি করে যেতে লাগল। ক্রমে ওঝা যে নিজের কাহিনী বলল। দেশ ছিল দ্বারভাঙা জেলায়, সেখানেই শৈশব কাটে। 13 বছর বয়সে উপনয়নের পর এক বেনিয়ার কাছে চাকরি নিয়ে কাশী আসে। পড়াশোনা সেখানেই। তারপর কয়েক জায়গায় টোল খুলে ছাত্র পড়াবার চেষ্টা করেছিল, কোথাও সুবিধা হয়নি। পেটের ভাত জোটে না। নানা স্থানে ঘুরবার পর এই ডাকবাংলোয় আজ 7-8 বছর বসবাস করছে। লোকজন বড় এখানে আসে না কেউ, কালে ভদ্রে 1-8 জন, সেই একা থাকে। মাঝে মাঝে 13 মাইল দূরের বস্তি থেকে খাবার জিনিস ভিক্ষা করে আনে, বেশ চলে যায়। সে আছে আর আছে তার কাব্যগ্রন্থগুলি, তার মধ্যে 2খানা হাতে লেখা পুঁথি, মেঘদূত ও কয়েক স্বর্গ ভট্টি। অপুর এত সুন্দর লাগলো এই নিরীহ অদ্ভুত প্রকৃতির লোকটির কথাবার্তা ও তার আগ্রহভরা কাব্যপ্রীতি। এই নির্জন বনবাসেও একটা শান্ত সন্তোষ। তবে লোকটি যেন একটু বেশি বকে, বিদ্যাটি যেন বেশি জাহির করতে চায়, কিন্তু এত সরলভাবে করে যে দোষ ধরাও যায় না। অপু বলল, পণ্ডিতজি,
আপনাকে এখানে থাকতে দেয় কেউ কিছু বলে না? না বাবুজি, নাগেশ্বর প্রসাদ বলে একজন ইঞ্জিনিয়ার আছেন, তিনি আমাকে খুব মানেন, সেই জন্যে কেউ কিছু বলে না। কথায় কথায় অপু বলল, আচ্ছা পণ্ডিতজি, এ বন কি অমরকণ্টক পর্যন্ত এমনই ঘন? বাবুজি, এই হচ্ছে প্রসিদ্ধ বিন্ধ্যারণ্য। অমরকণ্টক ছাড়িয়ে বহু দূর পর্যন্ত বন এমনি ঘন। চিত্রকূট ও দণ্ডকারণ্য এই বনের পশ্চিম দিকে। এর বর্ণনা শুনুন তবে নৈষধচরিতে। দময়ন্তী রাজ্যভ্রষ্ট নলের সঙ্গে ছাড়াছাড়ি হবার পর এই বনে পথ হারিয়ে ঘুরছিলেন। ঋক্ষবান পর্বতের পাশের পথ দিয়ে তিনি বিদর্ভ দেশে যান। রামায়ণেও এই বনের বর্ণনা শুনবেন অরণ্যকাণ্ডে। শুনুন তবে। অপু ভাবল, লোকটা বর্তমানের কোনো ধার ধারে না, প্রাচীন শিক্ষা দীক্ষায় একেবারে ডুবে আছে, সব কথায় পুরাণের কথা এনে ফেলে। লোকটিকে ভারী অদ্ভুত লাগছিল। সারা জীবন এখানে ওখানে ঘুরে কিছুই করতে পারেনি, এই বনবাসে নিজের প্রিয় পুঁথিগুলি নিয়ে বছরের পর বছর কাটিয়ে চলেছে। লোকটিকে ভারী অদ্ভুত লাগছিল। সারা জীবন এখানে ওখানে ঘুরে কিছুই করতে পারেনি, এই বনবাসে নিজের প্রিয় পুঁথিগুলি নিয়ে বছরের পর বছর কাটিয়ে চলেছে, কোনো দুঃখ নেই, কষ্ট নেই। এ ধরনের লোকের দেখা মেলে না বেশি। ওঝাজি সুস্বরে রামায়ণের বন বর্ণনা পড়ছিল। কি অদ্ভুতভাবে যে চারপাশের দৃশ্যের সঙ্গে খাপ খায়। নির্জন শালবনে অস্পষ্ট জ্যোৎস্না উঠেছে। তেন্দু ও চিরঞ্জা গাছের পাতাগুলো এক এক জায়গায় ঘন কালো দেখাচ্ছে। বনের মধ্যে শিয়ালের দল ডেকে উঠে প্রহর ঘোষণা করল। কোথায় রেল, মোটর, এরোপ্লেন, ট্রেড ইউনিয়ন। ওঝাজির মুখে অরণ্যকাণ্ডের শ্লোক শুনতে শুনতে সে যেন অনেক দূরের এক সুপ্রাচীন জাতির অতীত সভ্যতা ও সংস্কৃতির মধ্যে গিয়ে পড়ল একেবারে। অতীতের গিরি তরঙ্গিনী তীরবর্তী তপবন, হোমধূম পবিত্র গোধূলির আকাশতলে বিস্তৃত অগ্নিশালা, শৃগভাণ্ড, অজিন, কুশ, সমিধ, জলকলস, চির ও কৃষ্ণাজিন পরিহিত সজপা মুনিগণের বেদ পাঠধ্বনি, শান্ত গিরিশানু, বনজ কুসুমের সুগন্ধ, গোদাবরী তটে পুণ্যাগ নাগকেশরের বনে পুষ্প আহরণরতা সুমুখী আশ্রম বালকগণ, কৃষাঙ্গী রাজবধূরা। ক্ষীণ জ্যোৎস্নায় নদীজল আলো হয়ে উঠেছে। তীরে স্থল বেতসের বনে ময়ূর ডাকছে। সে যেন স্পষ্ট দেখল এই নিবিড় অজানা অরণ্যানীর মধ্য দিয়ে নির্ভীক কবাটবক্ষ ধনুষ্পাণি প্রাচীন রাজপুত্রগণ সকল বিপদকে অতিক্রম করে চলেছেন। দূরে নীল মেঘের মতো পরিদৃশ্যমান ময়ূরনিনাদিত ঘন বন, দুর্গম পথের নানা স্থানে সাপদ রাক্ষসে পূর্ণ খন্দ, গুহা, গহ্বর, মহাগজ ও মহাব্যাঘ্র দ্বারা অধ্যুষিত অজানা ও মৃত্যু সংকুল। চারিধারে পর্বতরাজির ধাতুরঞ্জিত শৃঙ্গ সকল আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। কুন্দগুল্ম, সিন্ধুবার, শিরিষ, অর্জুন, সাপ, নিপ, বেতস, তিনিশ ও তমাল তরুতে শ্যামায়মান গিরিশানু। স্বর দ্বারা বিদ্ধ রুরু ও পৃষৎ মৃগ আগুনে ঝলসে খাওয়া। বিশাল ইঙ্গুদি তরুমূলে সতর্ক রাত্রিযাপন। ওঝাজি উৎসাহ পেয়ে অপুকে একটা পুঁটলি খুলে একরাশ সংস্কৃত কবিতা দেখালেন। গর্বের সঙ্গে বললেন, বাবুজি, ছেলেবেলা থেকে এই সংস্কৃত কবিতায় আমার হাত আছে। একবার কাশী নরেশের সভায় আমার গুরুদেব ঈশ্বরস্বরণ আমায় নিয়ে যান। এক জোড়া দোশালা বিদায় পেয়েছিলাম, এখনো আছে। ৩০-৩৫ বছর আগেকার কথা। তারপর তিনি অনেকগুলি কবিতা শোনালেন। বিভিন্ন ছন্দের সৌন্দর্য ও তাতে তাঁর রচিত শ্লোকের কৃতিত্ব সরল উৎসাহে বর্ণনা করলেন। এই ৩০ বছর ধরে ওঝাজি বহু কবিতা লিখেছেন ও এখনও লেখেন। সবগুলি সযত্নে সঞ্চয় করে রেখেও দিয়েছেন, একটিও নষ্ট হতে দেননি, তাও জানালেন। একটা অদ্ভুত ধরনের দুঃখ ও বিষাদ অপুর হৃদয় অধিকার করল। কত কথা মনে এলো,
তার বাবা এরকম গান ও পাঁচালি লিখত তার ছেলেবেলায়। কোথায় গেল সেসব? যুগ যে বদল হয়ে যাচ্ছে, এরা তা ধরতে পারে না। ওঝাজির এত আগ্রহের সঙ্গে লেখা কবিতা কে পড়বে? কে আজকালের আদর করবে? কোন আশা এতে পূর্বে ওঝাজির? অথচ কত ঐকান্তিক আগ্রহ ও আনন্দ এর পেছনে আছে। চাপদানির পোস্ট অফিসে কুড়িয়ে পাওয়া সেই ছোট মেয়েটির নাম ঠিকানা ভুল পত্রখানার মতোই তা ব্যর্থ ও নিরর্থক হয়ে যাবে। সকালে উঠে সে ওঝাজিকে একখানা 10 টাকার নোট দিয়ে প্রণাম করল। নিজের একখানা ভালো বাঁধানো খাতা লিখবার জন্য দিল। কাছে 8 টাকা বেশি ছিল না, থাকলে হয়তো আরও দিত। তার একটা দুর্বলতা এই যে যে একবার তার হৃদয় স্পর্শ করতে পেরেছে তাকে দেবার বেলায় সে মুক্ত হস্ত। নিজের সুবিধা অসুবিধা তখন সে দেখে না। ডাকবাংলো থেকে মাইলখানেক পরে পথ ক্রমে ওপরের দিকে উঠতে লাগল, ক্রমে আরও ওপরে। উচ্চ মালভূমির ওপর দিয়ে পথ, শাল, বাঁশ, খয়ের ও আবলুসের ঘন অরণ্য। ডাইনে বামে উঁচু নিচু ছোট বড় পাহাড় ও টিলা। শাল পুষ্পসুরভি সকালের হাওয়া যেন মনের আয়ু বাড়িয়ে দেয়। চতুর্থ দিন বিকালে অমরকণ্টক থেকে কিছু দূরে অপরূপ সৌন্দর্য ভূমির সঙ্গে পরিচয় হল। পথটা সেখানে নিচের দিকে নেমেছে। দুদিকে পাহাড়ের মধ্যে সিকিমাইল চওড়া উপত্যকা। দুধারের সানুদেশের বন অজস্র ফুলে ভরা। পলাশের গাছ যেন জ্বলছে। হাত 2 উঁচু পাথরের পাড়, মধ্যে গৈরিক বালু ও উপলসজ্জায় শিশু শোন। নির্মল জলের ধারা হাসতে খেলতে আনন্দ বেলাতে বেলাতে ছুটে চলেছে। একটা ময়ূর শিলাখণ্ডের আড়াল থেকে নিকটের গাছের ডালে উঠে বসল। অপুর পা আর নড়তে চায় না। তার মুগ্ধ ও বিস্মিত চোখের সামনে শৈশব কল্পনার স্বর্গকে কে আবার এভাবে বাস্তবে পরিণত করে খুলে বিছিয়ে দিল। এত দুর্বিসর্পিত দিগ্বলয় সে কখনো দেখেনি। এত নির্জনতার কখনো ধারণা ছিল না তার। বহু দূরে পশ্চিম আকাশের অনতিস্পষ্ট সুদীর্ঘ নীল শৈলরেখার উপরকার আকাশটাতে সে কি অপরূপ বর্ণসমুদ্র! কি অপূর্ব দৃশ্য চোখের সামনে যে খুলে যায়, এমন সে কখনো দেখেনি, জীবনে কখনো দেখেনি। এ বিপুল আনন্দ তার প্রাণে কোথা থেকে আসে? এই সন্ধ্যা, এই শ্যামলতা, এই মুক্ত প্রসারের দর্শনে যে অমৃত মাখানো আছে, সে মুখে তা কাকে বলবে? কে তার এ চোখ ফোটালো? কে সাঁঝ সকালের সূর্যাস্তের নীল বনানীর শ্যামলতার মায়া কাজল তার চোখে মাখিয়ে দিল? দুর্বিসর্পিত চক্রবাল রেখা দিগন্তের যতটুকু ঘিরেছে তারই কোনো কোনো অংশে বহু দূরে নেমির শ্যামলতা অনতিস্পষ্ট সান্ধ্য দিগন্তে বিলীন। কোনো কোনো অংশ ধোঁয়া ধোঁয়া দেখা যাওয়া বনরেখায় পরিস্ফুট। কোনো দিকে সাদা সাদা বকের দল আকাশের নীল পটে ডানা মেলে দূর থেকে দূরে চলেছে। মন কোথাও বাঁধে না। অবাধ উদার দৃষ্টি পরিচয়ের গণ্ডি পার হয়ে গিয়ে অদৃশ্য অজানার উদ্দেশ্যে ভেসে চলে। তার মনে হলো সত্যি 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 এই শান্ত নির্জন আরণ্যভূমিতে বনের ডালপালার আলো ছায়ার মধ্যে পুষ্পিত কবিদারের সুগন্ধে দিনের পর দিন ধরে এক একটি নবজগতের জন্ম হয়। ওই দূর ছায়াপথের মতো তা দূর বিসর্পিত। এটুকু শেষ নয়, এখানে আরম্ভও নয়। তাকে ধরা যায় না, অথচ এইসব নীরব জীবন মুহূর্তে অনন্ত দিগন্তের দিকে বিস্তৃত তার রহস্যময় প্রসার মনে মনে বেশ অনুভব করা যায়। এই 1 বছরের মধ্যে মাঝে মাঝে সে তা অনুভব করেওছে। এই অদৃশ্য জগৎটার মোহস্পর্শ মাঝে মাঝে বৈশাখী শালমঞ্জরীরা উন্মাদ সুবাসে, সন্ধ্যা ধূসর অনতিস্পষ্ট গিরিমালার সীমারেখায়, নেকড়ে বাঘের ডাকে, ভর জ্যোৎস্নাস্নাত শুভ্র জনহীন আরণ্যভূমির গাম্ভীর্যে, অগণিত তারাখচিত নিঃসীম শূন্যের ছবিতে। বিকালে ঘোড়াটি বেঁধে যখনই বক্রতোয়ার ধারে বসেছে, যখনই অপর্ণার মুখ মনে পড়েছে, কতকাল ভুলে যাওয়া দিদির মুখখানা মনে পড়েছে, একদিন শৈশব মধ্যাহ্নে মায়ের মুখে শোনা মহাভারতের দিনগুলোর কথা মনে পড়েছে, তখনই সঙ্গে সঙ্গে তার এও মনে হয়েছে যে যে জীবন, যে জগৎকে আমরা প্রতিদিনের কাজকর্মে
হাটে ঘাটে হাতের কাছে পাচ্ছি, জীবন তা নয়। এই কর্মব্যস্ত অগভীর একঘেয়ে জীবনের পেছনে একটি সুন্দর, পরিপূর্ণ, আনন্দভরা সৌম্য জীবন লুকোনো আছে। সে এক শাশ্বত, রহস্যভরা, গহন, গভীর জীবন মন্দাকিনী, যার গতি কল্প থেকে কল্পান্তরে। দুঃখকে তা করেছে অমৃতত্বের পাথেয়, অশ্রুকে করেছে অনন্ত জীবনের উৎসধারা। আজ তার বসে বসে মনে হয়, শিলেদের বাড়ি চাকরি তার দৃষ্টিকে আরও শক্তি দিয়েছিল। অন্ধকার অফিস ঘরে একটুখানি জায়গায় 10টা থেকে 7টা পর্যন্ত আবদ্ধ থেকে একটুখানি খোলা জায়গার জন্য সে কি তীব্র লোলুপতা, বুভুক্ষা। 2 টিউশনির ফাঁকে গড়ের মাঠের দিকের বড় গির্জাটার চূড়ার পেছনকার আকাশের দিকে তৃষিত চোখে চেয়ে থাকার সে কি হ্যাংলামি। কিন্তু সেই বদ্ধ জীবনই পিপাসাকে আরও বাড়িয়ে দিয়েছিল, শক্তির অপচয় হতে দেয়নি, ধরে বেঁধে সংহত করে রেখেছিল। আজ মনে হয় চাঁপদানির হেডমাস্টার জ্যোতিষবাবুও তার বন্ধু, জীবনের পরম বন্ধু। সেই নিষ্পাপ দরিদ্র ঘরের উৎপীড়িতা মেয়ে পটেশ্বরীও। ভগবান তাকে নিমিত্তস্বরূপ করেছিলেন। তারা সকলে মিলে চাঁপদানির সেই কুলিবস্তির জীবন থেকে তাকে জোর করে দূর করে না দিলে আজও সে সেখানেই থেকে যেত। এমন সব অপরাহ্নে সেখানে বিশু স্যাকরার দোকানের সান্ধ্য আড্ডায় মহা খুশিতে আজও বসে তাস খেলত। এ কথাও প্রায় মনে হয়, জীবনকে খুব কম মানুষেই চেনে। জন্মগত ভুল সংস্কারের চোখে সবাই জীবনকে বোঝবার চেষ্টা করে, দেখবার চেষ্টা করে। দেখাও হয় না, বোঝাও হয় না, তাছাড়া সে চেষ্টাই বা কজন করে। অমরকণ্টক তখনও কিছু দূর। অপু বলল, এই রামচরিত, কিছু শুকনো ডাল আর শালপাতা কুড়িয়ে আনো, চা করি। রামচরিতের ঘোর আপত্তি তাতে। সে বলল, হুজুর, এইসব বনে বড় ভালুকের ভয়। অন্ধকার হওয়ার আগে অমরকণ্টকের ডাক বাংলায় যেতে হবে। তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি যাও না। পরে সে বড় লোটাটায় সোনের জল এনে 3 টুকরো পাথরের ওপর চাপিয়ে আগুন জ্বালল। হেসে বলল, একটা ভজন গাও রামচরিত, যে আগুন জ্বলেছে এর কাছে তোমার ভালুক এগোবে না, নির্ভয় গাও। জ্যোৎস্না উঠল, চারধারে অদ্ভুত গম্ভীর শোভা। কালকের কাব্যপুরাণের রেশ তার মন থেকে এখনো যায়নি। বসে বসে মনে হলো, সত্যিই যেন কোন সুন্দরী চারুনেত্রা রাজবধূ, নবপুষ্পিতা মল্লীলতার মতো তন্নি লীলাময়ী, এই জনহীন নিষ্ঠুর আরণ্যভূমিতে পথ হারিয়ে বিপন্নার মতো ঘুরছেন। তাঁর উদ্ভ্রান্ত স্বামী ঘুমন্ত অবস্থায় তাঁকে পরিত্যাগ করে চলে গেছে। দূরে ঋক্ষবান পর্বতের পাশ দিয়ে বিদর্ভ যাবার পথটি কে তাকে বলে দেবে? নন কোঅপারেশনের উত্তেজনাপূর্ণ দিনগুলি তখন বছর 3 পিছিয়ে পড়েছে। এমন সময় একদিন প্রণব রাজশাহী জেল থেকে খালাস পেল। জেলে তার স্বাস্থ্যহানি হয়নি, কেবল চোখের কেমন একটা অসুখ হয়েছে। চোখ কড়কড় করে, জল পড়ে। জেলের ডাক্তার মিস্টার সেন চশমা নিতে বলেছেন এবং কলকাতায় এক চক্ষুরোগ বিশেষজ্ঞের নামে একটি পত্রও দিয়েছেন। জেল থেকে বেরিয়ে সে ঢাকা রওনা হলো এবং সেখান থেকে গেল স্বগ্রামে। এক প্রৌঢ়া খুড়িমা ছাড়া আর কেউ নেই। বাপমা শৈশবেই মারা গেছেন। এক বোন ছিল, সেও বিবাহের পর মারা যায়। সন্ধ্যার কিছু আগে সে বাড়ি পৌঁছল। খুড়িমা ভাঙা রোয়াকের ধারে কম্বলের আসন পেতে বসে মালা জপ করছিলেন। তাকে দেখে কেঁদে ফেললেন। খুড়িমার নিজের ছেলেটি মানুষ নয়, গাঁজা খেয়ে বেড়ায়। প্রণবকে ছেলেবেলা থেকে মানুষ করেছেন, ভালোও বাসেন, কিন্তু লেখাপড়া জানলে কি হবে? তাঁর পুনঃপুন সদুপদেশ সত্ত্বেও সে কেবলই নানা হাঙ্গামায় পড়ছে, ইচ্ছা করে পড়ছে। এই বৃদ্ধ বয়সে শুধু তাঁরই মরণ নেই ইত্যাদি নানা কথা ও তিরস্কার প্রণবকে রোয়াকের ধারে দাঁড়িয়ে শুনতে হলো। বাগানের বড় কাঁঠাল গাছের একটা ডাল কে কেটে নিয়ে গেছে। খুড়িমা চৌকি দিয়ে বেড়ান কখন, তিনি ওসব পারবেন না। তাকে যেন কাশি পাঠিয়ে দেওয়া হয়, কারণ কর্তাদের অত কষ্টের বিষয় সম্পত্তি চোখের উপর নষ্ট হয়ে যাচ্ছে, এ দৃশ্য দেখাও তার পক্ষে অসম্ভব। দিন 4 বাড়ি থেকে খুড়িমাকে একটু শান্ত করে চশমার ব্যবস্থার দোহাই দিয়ে সে কলকাতায় রওনা হলো। সোদপুরে খুড়িমার একজন ছেলেবেলার পাতানো গোলাপ ফুল আছেন,
তাঁরা প্রণবকে দেখতে চান একবার, সেখানে যেন সে অবশ্য যায়। খুড়িমার মাথার দিব্যি। প্রণব মনে মনে হাসল। বছর 4 পূর্বে গোলাপ ফুলের বড় মেয়েটির যখন বিবাহের বয়স হয়েছিল, তখন খুড়িমা ওই কথাই বলেছিলেন, কিন্তু প্রণব যাওয়ার সময় করে উঠতে পারেনি। তারপরেই এলো নন কোঅপারেশনের ঢেউ এবং নানা দুঃখ দুর্ভোগ। সেটির বিবাহ হয়েছে, এবার বোধহয় ছোটটির পালা। কলকাতায় এসে সে প্রথমে অপুর খোঁজ করল। পরিচিত স্থানগুলিতে গিয়ে দেখল। 2-1 দিন ইম্পেরিয়াল লাইব্রেরি খুঁজল, কারণ যদি অপু কলকাতায় থাকে তবে ইম্পেরিয়াল লাইব্রেরিতে না এসে থাকতে পারবে না। কোথাও তার সন্ধান মিলল না। চাঁপদানিতে যে অপু নেই তা 3 বছর আগে জেলে ঢুকবার সময় জানত, কারণ তারও প্রায় 1 বছর আগে অপু সেখান থেকে চলে গেছে। একদিন সে মনমথদের বাড়ি গেল। তখন রাত প্রায় 8টা। বাইরের ঘরে মনমথ বসে কাগজপত্র দেখছে। সে আজকাল অ্যাটর্নি। খুড়শ্বশুরের বড় নাম ডাকে ও পসারের সাহায্যে নতুন বসলেও 2 পয়সা উপার্জন করে। মনমথ যে ব্যবসায় উন্নতি করবে তার প্রমাণ সেদিনই পেল। ঘণ্টাখানেক কথাবার্তার পরে রাত 9:30টার কাছাকাছি মনমথ যেন একটু উসখুস করতে লাগলো, যেন কার প্রতীক্ষা করছে। একটু পরেই একখানা বড় মোটর গাড়ি এসে দরজায় লাগলো। একটি 35-36 বছরের যুবকের হাত ধরে 2 জন লোক ঘরে ঢুকল। প্রণব দেখেই বুঝল যুবকটি মাতাল অবস্থায় এসেছে। সঙ্গের লোক দুটির মধ্যে একজনের একটা চোখ খারাপ, ঘোলাটে ধরনের, বোধহয় সে চোখে দেখতে পায় না। অপর লোকটি বেশ সুপুরুষ। মনমতো হাসি মুখে অভ্যর্থনা করে বলল, এই যে মল্লিক মশাই, আসুন। ইনি মিস্টার সেন শর্মা। বসুন, নমস্কার। গোপালবাবু বসুন এইখানে। আর ওকে আমাদের কন্ডিশনস সব বলেছেন তো? ধরনে প্রণব বুঝল মল্লিক মশাই বড় পাকা লোক। উত্তর দেবার পূর্বে তিনি একবার প্রণবের দিকে চাইলেন। প্রণব উঠতে যাচ্ছিল। মনমতো বলল, এই না বসো হে, ও আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে কলেজে পড়তুম। ও ঘরের লোক, বলুন আপনি। মল্লিক মশাই একটা পুঁটলি খুলে কী সব কাগজ বের করলেন। তাদের মধ্যে নিম্ন সুরে খানিকক্ষণ কী কথাবার্তা হলো। সঙ্গের অন্য লোকটি 2 বার যুবকটির কানে কানে ফিসফিস করে কী বলল। পরে যুবক একটা কাগজে নাম সই করল। মনমতো 2 বার সইটা পরীক্ষা করে কাগজখানা একটা খামের মধ্যে পুরে টেবিলে রেখে দিল। ও একরাশ নোটের তাড়া মল্লিক মশাইকে গুনে দিল। পরে দলটি গিয়ে মোটরে উঠল। প্রণব অপুর মতো নির্বোধ নয়, সে ব্যাপারটা বুঝল। যুবকটির নাম অজিতলাল সেন শর্মা, কোনো জমিদারের ছেলে। যে জন্যেই হোক সে 2000 টাকার হ্যান্ড নোট কেটে 1500 টাকা নিয়ে গেল, এবং মল্লিক মশাই তার দালাল, কারণ সকলকে মোটরে উঠিয়ে দিয়ে তিনি আবার ফিরে এলেন। ও পুনরায় প্রণবের দিকে বিরক্তির সঙ্গে চেয়ে মনমথোর সঙ্গে নিম্ন সুরে কিসের তর্ক ওঠালেন। 7.5% জন্য তিনি যে এতটা কষ্ট স্বীকার করেননি এ কথা কয়েকবার শোনালেন। ঠিক সেই সময়ই প্রণব বিদায় নিল। পরদিন মনমথোর সঙ্গে আবার দেখা। মনমতো হেসে বলল, এই কালকের সেই ক্যাপ্টেন বাবুটি আবার শেষ রাত্রে 3টের সময় মোটরে এসে হাজির। আবার চাই 1000 টাকা। থোকে 35% মেরে দিলুম লাভ। ওই মল্লিক লোকটা ঘুঘু দালাল। বড় লোকের ক্যাপ্টেন ছেলে যখন শেষ রাতে হ্যান্ড নোট কাটছেন তখন আমরা যা পারি করে নিতে। আমার কি, লোকে যদি 1500 টাকার হ্যান্ড নোট কেটে 1000 নেয়, আমার তাতে দোষ কি? ওইসব চড়িয়েই তো আমাদের খেতে হবে। কত রাত এমন আসে দেখো না, টাকার যা বাজার কলকাতায়, কে দেবে? প্রণব খুব আশ্চর্য হলো না। এদের কার্যকলাপ সে কিছু কিছু জানে। এক অপ্রকৃতিস্থ মাতাল যুবকের কাছ থেকে এরা এক রাত্রিতে 1000 টাকা অসৎ উপায়ে উপার্জন করে বড় গলায় সেটাই আবার বাহাদুরি করে জাহির করছে। হতভাগ্য যুবকটির জন্য প্রণবের কষ্ট হলো। মত্ত অবস্থায় সে যে কী সই করল, কত টাকা তার বদলে পেল, হয়তোবা তা বুঝতেও পারল না। কলকাতা থেকে সে মামার বাড়ি এলো। মাতৃসমা বড় মামিমা আর ইহ জগতে নেই। গত বছর পুজোর সময় তিনি। প্রণব তখন জেলে। সেখানেই সে সংবাদটা পায়। গঙ্গানন্দকাটি ঘাটে নৌকো ভিড়তে তার চোখ ছলছল করে উঠল। কাল ট্রেনে
সারা রাত ঘুম হয়নি আদৌ। তাড়াতাড়ি স্নানাহার সেরে দোতলার কোণের ঘরে বিশ্রামের জন্য গিয়ে দেখল বিছানার উপর একটি 5-6 বছরের ছেলে চুপ করে শুয়ে। দেখে মনে হলো এক রাশ বাসি গোলাপ ফুল কে যেন বিছানার উপর উপুর করে ঢেলে রেখেছে। হ্যাঁ, সে যা ভেবেছে তাই। জ্বরে ছেলেটির গা যেন পুড়ে যাচ্ছে, মুখ জ্বরের দমকে লাল, ঠোঁট কাঁপছে, কেমন যেন দিশেহারা ভাব। মাথার দিকে একখানা রেকাবিতে 2খানা আধ খাওয়া ময়দার রুটি ও খানিকটা চিনি। প্রণব জিজ্ঞাসা করল, তুমি কাজল না? খোকা যেন হঠাৎ চমক ভেঙে কতকটা ভয় ও কতকটা বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে রইল, কোনো কথা বলল না। প্রণবের মনে বড় কষ্ট হল। একে এরা এইভাবে একা ওপরের ঘরে ফেলে রেখেছে। অসহায় বালক একলাটি শুয়ে মুখ বুজে জ্বরের সঙ্গে যুঝছে। পথ্য দিয়েছে কি না 2খানা ময়দার হাতে গড়া রুটি ও খানিকটা লাল চিনি। আর কিছু জোটেনি এদের? জ্বরের ঘোরে তাই বালক যা পেরেছে খেয়েছে। প্রণব জিজ্ঞাসা করল, খোকার রুটি কেন? সাবু দেয়নি তোমায়? সাবু নেই। নেই কে বললে? মাসিমা বললে সাবু নেই। সে জ্বরে হাঁপাচ্ছে দেখে প্রণব ঠান্ডা জল এনে তার মাথাটা বেশ করে ধুইয়ে পাখার বাতাস করতে লাগল। কিছুক্ষণ এমন করতেই জ্বরটা একটু কমে এলো। বালক কতকটা সুস্থ হলো। দিশেহারা ও হাঁসফাঁস ভাবটা কেটে গেল। প্রণব বলল, বলো তো আমি কে? জানি নে তো। আমি তোমার মামা হই খোকা। তোমার বাবা বুঝিয়ে আসেনি এর মধ্যে? না তো, বাবা কতদিন আসেনি। প্রণব কৌতূহলের সুরে বলল, তুমি এত তোতলা হলে কি করে কাজল? সে অপুর ছেলেকে খুব ছোটবেলায় দেখেছিল। আজ দেখে মনে হলো অপুর ঠোঁটের সুকুমার রেখাটুকু ও গায়ের সুন্দর রংটি বাদে এর মুখের বাকি সবটুকু মায়ের মতো। কাজল ভেবে ভেবে বলল, আমার বাবা আসবে না? আসবে না কেন? বাহ, কবে আসবে? এই এলো বলে বাবার জন্য মন কেমন করে বুঝি। কাজল কিছু বলল না। অপুর ওপরে প্রণবের খুব রাগ হলো। ভাবল, আচ্ছা পাষণ্ড তো, মা মরা কচি বাচ্চাটাকে বেঘরে ফেলে রেখে কোথায় নিরুদ্দেশ হয়ে বসে আছে। ওকে এখানে কে দেখে তার ঠিক নেই। দয়ামায়া নেই শরীরে। শশীনারায়ণ বাড়ুজ্যে প্রণবের কাছে জামাইয়ের যথেষ্ট নিন্দা করলেন। এই বন্ধুর সঙ্গে বিয়ের যোগাযোগটি তো ঘটিয়েছিলে, ভেবে দেখো তো, আজ 5 বছরের মধ্যে নিজের ছেলেকে একবার চোখের দেখা দেখতে এলো না। 30-40 টাকা মাইনের চাকরি করছেন আর ঘুরে বেড়াচ্ছেন ভবগুড়ের মতো। চাল নেই, চুলো নেই, কোনো জন্মে যে করবেন সে আশাও নেই। বলো না, হাড়ে চটেছি আমি। এদিকে ছেলেটিও কি অবিকল তাই? এই বয়স থেকেই তেমনি নির্বোধ, অথচ যেমন চঞ্চল তেমনি একগুঁয়ে। চঞ্চল কি একটু আধটু? ওইটুকু তো ছেলে। একদিন করেছে কি, ওই একদল গরুর গাড়ির গাড়োয়ানের সঙ্গে চলে গিয়েছে সেই পীরপুরের বাজারে। এদিকে আমরা খুঁজে পাইনি, চারিদিকে লোক পাঠাই। শেষে মাখন মুহুরীর সঙ্গে দেখা, সে ধরে নিয়ে আসে। খাওয়াও দাওয়াও ওই মেয়ের ছেলে কখনো আপনার হয় না, যে পর সেই পর। খোকা বাপের মতো লাজুক ও মুখচোরা, কিন্তু প্রণবের মনে হলো এমন সুন্দর ছেলে সে খুব কম দেখেছে। সারা গা বেয়ে যেন লাবণ্য ঝরছে। সদা সর্বদা মুখ টিপে কেমন এক করুণ অপ্রতিভ ধরনের হাসি হাসে। মুখখানা এত লাজুক ও অবোধ দেখায় তখন, কেমন যে একটা করুণা হয়। এখানে কয়েকদিন থেকে প্রণব বুঝেছে দিদিমা মারা যাবার পর এ বাড়িতে বালককে যত্ন করবার আর কেউ নেই। সে কখন খায়, কখন শোয়, কি পরে, এসব বিষয়ে বাড়ির কারো দৃষ্টি নেই।
শশীনারায়ণ বাড়ুজ্যে তো নাতিকে দুচক্ষে দেখতে পারেন না, সর্বদা কড়া শাসনে রাখেন। তার বিশ্বাস এখন থেকে শাসন না করলে এও বাপের মতো ভবঘুরে হয়ে যাবে। অথচ বালক বুঝে উঠতে পারে না দাদামশাই কেন তাকে অমন উঠতে তাড়া বসতে তাড়া দেন। ফলে সে দাদামশাইকে জমের মতো ভয় করে, তাঁর ত্রিসীমানা দিয়ে হাঁটতে চায় না। কলকাতা ফিরে প্রণব দেবব্রতর সঙ্গে দেখা করল। দেবব্রত একটু বিষণ্ণ। বিলাত যাবার পূর্বে সে একটি মেয়েকে নিজের চোখে দেখে বিবাহের জন্য পছন্দ করেছিল, কিন্তু তখন নানা কারণে সম্বন্ধ ভেঙে যায়। সে আজ 3 বছর পূর্বের কথা। এবার বিদেশ থেকে ফিরে সে নিছক কৌতূহলের বশবর্তী হয়ে সন্ধান নিয়ে জানে মেয়েটির এখনও বিবাহ হয়নি। মেয়েটির ডান পায়ের হাঁটুতে নাকি কি হয়েছে। ডাক্তারে সন্দেহ করছেন বোধহয় তাতে চিরজীবনের মতো ওই পা খাটো হয়ে থাকবে। এ অবস্থায় কেই বা বিবাহ করতে অগ্রসর হবে? শোনামাত্র দেবব্রত ধরে বসেছে সে ওই মেয়েকেই বিবাহ করবে। মায়ের ঘোর আপত্তি, পিসেমশায়ের আপত্তি, মামাদের আপত্তি। সে কিন্তু নাছোড়বান্দা, হয় ওই মেয়েকে বিবাহ করবে, নতুবা দরকার নেই বিবাহে। দেবব্রতর সঙ্গে প্রণবের খুব ঘনিষ্ঠ আলাপ ছিল না। অপুর সঙ্গে ইতিপূর্বে 2-3 তার কাছে গিয়েছিল এইমাত্র। এবার সে যায় অপুর কোনো সন্ধান দিতে পারে কিনা তাই জানবার জন্য। কিন্তু এই বিবাহ বিভ্রাটকে অবলম্বন করে মাস 2 মধ্যে দুজনের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠল। দেবব্রত এইসব গোলমালের দরুন পিসেমশায়ের বাসা ছেড়ে কলকাতা হস্টেলে উঠেছিল। বিকালে সেখানে একদিন প্রণব বেড়াতে গিয়ে শুনল দেবব্রতর মা এ বিবাহে মত দিয়েছেন। দেবব্রত বলল, আরে ঠিক সময় এসেছেন, আমি ভাবছিলাম আপনার কথা। কাল পিসেমশাই আর বড় মামা যাবেন মেয়েকে আশীর্বাদ করতে। আপনিও যান ওদের সঙ্গে, ঠিক বিকেল 5টায় এখানে আসবেন। মেয়ের বাড়ি গোয়া বাগানে, ছোট দোতলা বাড়ি, নিচে একটা প্রেস। মেয়ের বাপ গভর্নমেন্টের চাকরি করেন। মেয়েটিকে দেখে খুব সুন্দরী বলে মনে হলো না প্রণবের। গায়ের রং যে ফর্সা তাও নয়, তবে মুখে এমন কিছু একটা আছে যাতে একবার দেখলে বারবার চেয়ে দেখতে ইচ্ছে করে। ঘাড়ের কাছে একটা যৌতুক চিহ্ন, চুল বেশ বড় বড় ও কোঁকড়ানো। বিবাহের দিনও উভয় পক্ষের সম্মতিক্রমে ধার্য হয়ে গেল। দেবব্রত সঙ্গতিপন্ন গৃহস্থ ঘরের ছেলে, দুঃখ কষ্ট কাকে বলে জানে না। এ পর্যন্ত বরাবর যথেষ্ট পয়সা হাতে পেয়েছে। তার পিসেমশাই অপুত্রক, তাঁর সম্পত্তি ও কলকাতার 2খানা বাড়ি দেবব্রতই পাবে। কিন্তু পয়সা অপব্যয় করার দিকে দেবব্রতর ঝোঁক নেই। সে খুব হিসাবী ও সতর্ক এ বিষয়ে। সাংসারিক বিষয়ে দেবব্রত খুব হুঁশিয়ার। পাটনায় যে চাকরিটা সে সম্প্রতি পেয়েছে সে শুধু তার যোগাড়যন্ত্র ও সুপারিশ ধরবার কৃতিত্বের পুরস্কার। নতুবা 20-22 জন বিলাত ফেরত অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের দরখাস্তের মধ্যে তার মতো তরুণ ও অনভিজ্ঞ লোকের চাকরি পাবার কোনো আশা ছিল না। শাঁখারি টোলায় দেবব্রতর পিসেমশাই তারিণী মিত্রের বাড়ি থেকেই দেবব্রত বিবাহ করতে গেল। পিসিমার ইচ্ছা ছিল খুব বড় একটা মিছিল করে বর রওনা হয়, কিন্তু পিসেমশাই বোঝালেন ওসব একালের ছেলে, বিশেষ করে দেবব্রতর মতো বিলাত ফেরত ছেলে পছন্দ করবে না। মায়ের কাছে বিবাহ করতে যাবার অনুমতি প্রার্থনা করবার সময় দেবব্রত চোখ ভিজে উঠল। স্বর্গগত স্বামীকে স্মরণ করে দেবব্রতর মাও চোখের জল ফেললেন। সবাই বকল, তিরস্কার করল। একজন প্রতিবেশিনী হেসে বললেন, দোধরণীর টাকা কই? দেবব্রতর পিসিমা বললেন, আমার কাছে গুনে নিও মেজ বউ। ও কি দোধ ধরা হলো? আমাদের ছেলেবেলায় আমাদের বাঙাল দেশে নিয়ম ছিল দেখেছি, 7 জন এও আর 7 জন কুমারী, এই 14 জনকে নিয়ে দোধরণীর টাকা দিয়ে তবে বর বেরুতে পেত বাড়ি থেকে। একালে তো সব দাঁড়িয়েছে। দেবব্রত একটুখানি দাঁড়ালো, ফিরে বলল, মা শোনো একটু। আড়ালে গিয়ে চুপি চুপি বলল, ওই চাটুর্যে বাড়ির মেয়েটা দৌড় ধরার জন্য দাঁড়িয়েছিল, আমি জানি ছোট পিসিমা তাকে সরিয়ে দিয়েছেন। এসবেতে আমার মনে বড় কষ্ট হয় মা। এই 10 টাকার নোটটা রাখো, তাকে তুমি দিও। কেন তাকে সরালে বলো তো? আমি জানি অবশ্যই কেন সরিয়েছে, কিন্তু এতে লোকের মনে কষ্ট দেওয়া হয়,
তাও ওরা বোঝে না। মা বললেন, ও কথা তোর ওদের বলবার দরকার নেই। টাকা দিলি আমি দেব এখন। ছোট ঠাকুরচির দোষ কি? বিধবা মেয়েকে কি বলে আজ সামনে রাখে বল না। হিন্দুর নিয়মগুলো তো মানতে হবে। সবাই তো তোমার মতো ব্রহ্মজ্ঞানী হয়নি এখনো। মেয়েটার দোষ দিই নে, তার আর দোষ কি? ছেলে মানুষ, সে না হয় অত বোঝে সোজে না, আমাদের নেচে দোধ ধরবে বলে দাঁড়িয়েছে। তার বাপ মায়ের তো এটা দেখতে হয়। শুভ কাজের দিন বিধবা মেয়েকে কেন এখানে পাঠানো বাপু? তা নয়, গরিব কি না, পাঠিয়েছে, যা কিছু ঘরে আসে। যাক, আমি দেব এখন। তা হ্যাঁ রে, 5টা দিলেই তো হতো, এত কেন? না মা, ওই থাক, দিও। ছোট পিসিমাকে বলো বুঝিয়ে, ওতে শুভ কাজ এগোয় না, আরও পিছিয়ে যায়। 2-3খানা বাড়ির মোড়ে চাটুর্যে বাড়িটা। এরা সবাই ছাপাখানায় কাজ করে। বৃদ্ধ চাটুর্যে মশাইও আগে কম্পোজিটরের কাজ করতেন, আজকাল চোখে দেখেন না বলে ছেড়ে দিয়েছেন। আজকাল তার কাজ প্রতিবেশীর কাছে অভাব জানিয়ে আধুলি ধার করে বেড়ানো। দেবব্রত এদের সকলকেই অনেক দিন থেকে চেনে। তার গোলাপ ফুল সাজানো মোটরখানা চাটুর্যে বাড়ির সামনে মোড় ঘোরবার সময় দেবব্রত কেবলই ভাবছিল, কোনো জানলার ফাঁক দিয়ে 13 বছরের বিধবা মেয়েটা হয়তো কৌতূহলের সঙ্গে তাদের মোটর ও ফিটন গাড়ির সারির দিকে চেয়ে আছে। রাত্রের গোড়ার দিকেই বিবাহ ও বরযাত্রী ভোজন মিটে গেল। দেবব্রত বাসরে গিয়ে দেখল সেখানে অত্যন্ত ভিড়। বাসরের ঘর খুব বড় নয়, সামনের দালানেও স্থান নেই। অন্য অন্য ঘরের বাক্স তোরঙ্গ সব দালানে বের করা হয়েছে, অথচ মেয়েদের ভিড় এত বেশি যে বসা তো দূরের কথা, সকলের দাঁড়াবার জায়গাও নেই। সে বড় শালাকে বলল, দেখুন, যদি অনুমতি করেন একটু ইঞ্জিনিয়ারিং বিদ্যে জাহির করি। এই ট্রাঙ্কগুলো এখানে রাখার কোনো মানে নেই। এই লোক ডাকিয়ে দেওয়ালের দিকে 1 সারি এখানে আর 1 সারি দিন ওই সিঁড়ির ধাপে ধাপে, বুঝলেন না? আর যাবার আসবারও কষ্ট হবে না, অথচ এদের জায়গা হবে এখন। তার ছোট শালীরা ব্যাপারটা নিয়ে তাকে কি একটা ঠাট্টা করল, সবাই হেসে উঠল। রাত্রে 1টার পর কিন্তু যে যার স্থানে চলে গেল। দেবব্রত বাসর থেকে বেরিয়ে দালানের একটা স্টিলের তোরঙ্গের উপর বসে একটা সিগারেট ধরালো। তার মনে আনন্দের সঙ্গে কেমন যেন একটা উত্তেজনা, মনে মনে একটা তৃপ্তিও অনুভব করল। জীবন এখন সুনির্দিষ্ট পথে চলবে, লক্ষ্মী ছাড়ার জীবন শেষ হলো। পার্টনার চাকরিতে একটা সুবিধা এই যে জায়গাটা খুব স্বাস্থ্যকর, বাড়ি ভাড়া সস্তা, বছরে 50 টাকা করে মাইনে বাড়বে, তবে প্রভিডেন্ট ফান্ডের সুদ কিছু কম। সে ভাবল, যাই তো আগে ফৈজুদ্দিন হোসেনকে একটু হাতে রাখতে হবে, ওর হাতেই সব। অন্য ডিরেক্টর তো কাঠের পুতুল, ক্যান্টনমেন্টের ক্লাবে গিয়েই ভর্তি হয়ে যাব, ওরা আবার ওসব দেখলে ভেজে কিনা। নববধূ এখনো ঘুমোয়নি। দেবব্রত গিয়ে বলল, এই বাইরে এসো না সুনীতি, কেউ নেই, আসবে? নববধূ চেলির পুঁটুলি নয়, কিন্তু পায়ের জন্য তার উঠতে কষ্ট হয়। দেবব্রত তাকে সযত্নে ধরে দালানে এনে তোরঙ্গটার উপর ধীরে ধীরে বসিয়ে দিল। নববধূ হেসে বলল, ওই দরটা বন্ধ করে দাও, সিঁড়ির ওইটে শিকল উঠিয়ে দাও। হ্যাঁ, ঠিক হয়েছে, নইলে এক্ষুনি কেউ এসে পড়বে। দেবব্রত পাশে বসে বলল, রাত জেগে খুব কষ্ট হচ্ছে না? কি এমন কষ্ট? তাছাড়া দুপুরবেলা আমি ঘুমিয়েছি খুব। আচ্ছা, তুমি কোণে চন্দন পরনি কেন সুনীতি? এখানে সে চলন নেই? মেয়েটি সলজ্জ মুখে বলল, মা পড়াতে বলেছিলেন। তবে? জ্যাঠাইমা বললেন তুমি নাকি পছন্দ করবে না। কেন বলো তো? বিলেত ফেরত বলে? বা তো, আমি 7 তারিখে পাটনায় যাব, বুঝলে? তোমাকে আর মাকে এসে নিয়ে যাব মাস 2 পরে সুনীতি। তোমার বাবাকে বলে রেখেছি। মেয়েটি নতমুখে বলল, আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবে না? বলো না, কি মনে করব? আচ্ছা, আমার এই পা নিয়ে তুমি যে বিয়ে করলে, যদি পা না সারে? দেখো, তোমার গা ছুঁয়ে সত্যি সত্যি বলছি, আমার ইচ্ছে ছিল না বিয়ের।
মাকে কতবার বুঝিয়ে বলেছি, মা এই তো আমার পায়ের দশা, পরের ওপর অনর্থক কেন বোঝা চাপানো সারা জীবন। তা মা বললেন, তোমার নাকি খুব ইচ্ছে। আচ্ছা কেন বলো তো এ মতি তোমার হলো? এই স্পষ্ট করে বললে তুমিও কিছু মনে করবে না সুনীতি। তাহলে বলি শোনো, তোমার এই পায়ের দোষ যদি না হতো তবে আমি অন্য জায়গায় বিয়ে করে ফেলতুম। যেদিন থেকে শুনেছি পায়ের দোষের জন্য তোমার বিয়ে এই 3 বছরের মধ্যে হয়নি, সেদিন থেকে আমার মন বলেছে ওখানেই বিয়ে করব, আর নয়তো নয়। অন্য জায়গায় বিয়ে করলে মনে শান্তি পেতাম না সুনীতি। সেই যে তোমাকে দেখে গিয়েছিলাম, তারপর বিয়ে তখন ভেঙে গেল, কিন্তু তোমার মুখখানা কতবার যে মনে হয়েছে কেন কে জানে। আমি কাব্যি করছি না সুনীতি, ওসব আমার আসে না, আমি সত্যি কথাই বলছি। তারপর সে আজ ও বেলায় চাটুজ্জে বাড়ির বিধবা মেয়েটির কথা বলল, দেখো এও তো কাব্যের কথা নয়। আজ বিয়ের আসনে বসে কেবলই সেই ছোট মেয়েটার কথা মনে হয়েছে। ছোট পিসিমা তাকে তাড়িয়ে দিয়ে আজ আমার অর্ধেক আনন্দ মাটি করে দিয়েছেন সুনীতি। তোমার কাছে বলছি, আর কাউকে বলো না যেন। এ কেউ বুঝবে না, আমার মাও বোঝেন না। ঘড়িতে ঢং ঢং করে রাত্রি 2টো বাজল। কাজলের মুশকিল বাঁধে রোজ সন্ধ্যার সময়। খাওয়া দাওয়া হয়ে গেলে তার মাসিমা বলেন, ওপরে চলে যাও, শুয়ে পড়ো গিয়ে। কাজল বিপন্ন মুখে রোয়াকের কোণে দাঁড়িয়ে শীতে ঠকঠক করে কাঁপতে থাকে। ওপরে কেউ নেই, মধ্যে একটা অন্ধকার সিঁড়ি, তার ওপর দোতলার পাশের ঘরটাতে আলনায় এক রাশ লেপ কাঁথা বাঁধা আছে। আধো অন্ধকারে সেগুলো এমন দেখায়। আগে আগে দিদিমা সঙ্গে করে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসতেন। দিদিমা আর নেই, মামিমারা খাইয়ে দিয়েই খালাস। সেদিন সে সেজ দিদিমাকে বলেছিল, তিনি ঝঙ্কার দিয়ে বলে উঠলেন, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এখন তোমায় যাই শোয়াতে। একা এটুকু আর যেতে পারেন না। সেদিন তো পীরপুরের হাটে একা পালিয়ে যেতে পেরেছিলে। ছেলের ন্যাকড়া দেখে আর বাঁচি নে। নিরুপায় হয়ে ভয় ভয় সিঁড়ি বেয়ে সে ওপরে ওঠে, কিন্তু ঘরে ঢুকতে আর সাহস না করে প্রথমটা দোরের কাছে দাঁড়িয়ে থাকে। কোণে কড়ির আলনার নিচে দাদামশায়ের একরাশ পুরনো হুঁকার খোল ও হুঁকা দান। এক কোণে মিটমিটে তেলের প্রদীপ, তাতে সামান্য একটুখানি আলো হয় মাত্র। কোণের অন্ধকার তাতে আরও যেন সন্দেহজনক দেখায়। এখানে একবার এলে আর কেউ কোথাও নেই। ছোট মামিমা নেই, ছোট দিদিমা নেই, দোলু নেই, টাটি নেই, শুধু সে আর চারপাশের এইসব অজানা বিভীষিকা। কিন্তু এখানেই বা সে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ছোট মাসিমা ও বিন্দুঝি এ ঘরে শোয়ে, তাদের আসতে এখন বহু দেরি। শীতের হাওয়ায় হাড় কাঁপুনি ধরিয়ে দেয় যে। অগত্যা সে অন্যান্য দিনের মতো চোখ বুজে ঘরের মধ্যে ঢুকে নিজের বিছানার উপর উঠেই ছোট লেপটা একেবারে মুড়ি দিয়ে ফেলে। কিন্তু বেশিক্ষণ লেপ মুড়ি দিয়ে থাকতে পারে না। ঘরের মধ্যে কোনো কিছু নেই তো। মুখ খুলে একবার ভীত চোখে চারধারে চেয়ে দেখে, আবার লেপ মুড়ি দেয়। আর যত রাজ্যের ভূতের গল্প কি ঠিক ছাই এই সময়টাতেই মনে আসে। দিদিমা থাকতে এসব কষ্ট ছিল না। দিদিমা তাকে ঘুম না পাড়িয়ে নামতেন না। কাজল ওপরে এসেই বিছানার ওপরকার সাজানো লেপকাঁথার স্তূপের উপর খুশি ও আমোদের সঙ্গে বারবার লাফিয়ে পড়ে চেঁচাতে থাকত, আমি জলে ঝাঁপাই, ও দিদিমা, হি হি। কোনো রকমে দিদিমা তার লাফানো থেকে নিবৃত্ত করে শোয়াতে কৃতকার্য হলে সে দিদিমার গলা জড়িয়ে ধরে বলতো, এইবার একটা গল্প বলো। কথার শেষের দিকে পাতলা রাঙা ঠোঁট দুটি ফুলের কুঁড়ির মতো এক জায়গায় জড়ো করে না আনলে কথা মুখ দিয়ে বের হতো না। তার দিদিমা হেসে বলতো, যে গুড় খাস, গুড় খেয়ে খেয়ে এমনি তোতলা। গল্প বলবো, কিন্তু তুমি পাশ ফিরে চুপটি করে শোবে, নড়বেও না, চড়বেও না। কাজল ভ্রু কুঁচকে ঘাড় সামনের দিকে নামিয়ে থুতনি প্রায় বুকের উপর নিয়ে আসত। পরে চোখের ভুরু ওপরের দিকে উঠিয়ে হাসি ভরা চোখে চুপ করে দিদিমার মুখের দিকে চেয়ে থাকত। দিদিমা বলতো, দুষ্টুমি করো না দাদা ভাই, আমার এখন অনেক কাজ,
তোমার দাদু আবার এক্ষুনি পাশার আড্ডা থেকে আসবেন, তাকে খেতে দেব। ঘুমোও তো লক্ষ্মী ভাইটি। ইলি, দাদুকে খাবার দেবে তো ছোট মামিমা? তুমি এখন যাবে বই কি? একটা গল্প করো। হ্যাঁ দিদিমা। এ ধরনের কথা সে শিখেছে বড় মাস্তুতু ভাইদের কাছে। তার বড় মাসিমার ছেলে দলু কথায় কথায় বলে ইল্লি। কাজলও শুনে শুনে তাই ধরেছে। তারপর দিদিমা গল্প করতেন। কাজল জানলার বাইরে তারা ভরা স্তব্ধ নৈশ আকাশের দিকে চেয়ে একবার মুখ ফোলাতো, আবার হাঁ করত, আবার ফোলাতো, আবার হাঁ করত। দিদিমা বলতো, ছি দাদু, ওরকম দুষ্টুমি করলে ঘুমোবে কখন? এক্ষুনি তোমার দাদু ডাকবেন আমায়, তখন তো আমায় যেতে হবে। চুপটি করে শোও, নইলে ডাকবো তোমার দাদুকে। দাদামশাইকে কাজল বড় ভয় করে। এইবার সে চুপ হয়ে যেত। কোথায় গেল সেই দিদিমা? সে আরও বছর দেড় আগে, তখন তার বয়স 4.5 বছর। একদিন ভারী মজার ব্যাপার ঘটল। সে রাত্রে ঘুমোচ্ছিল। সকালে উঠলে অরু চুপি চুপি বলল, ঠাকুমা কাল রাতে মারা গিয়েছে, জানিস নে কাজল? কোথায় গিয়েছে? মারা গিয়েছে সত্যি, আর শেষ রাত্রে নিয়ে গিয়েছে। তুই ঘুমোচ্ছিলি তখন। আবার কবে আসবে? আর বুঝি আসে? তুই যা বোকা, ঠাকুরমাকে তো পোড়াতে নিয়ে চলে গেছে ওই দিকে। সে হাত তুলে নদীর বাঁকের দিকে দেখিয়ে দিল। অরু ভারী চালবাজ, সপ্তাহতেই ওই রকম চাল দেয়। ভারী তো 1 বছরের বড়, দেখায় যেন সব জানে, সব বোঝে। ওই চালবাজির জন্যই তো কাজল অরুকে দেখতে পারে না। সে খুব বিস্মিত হলো। দিদিমা আর আসবে না কেন? কেন? কি হয়েছে দিদিমার? বারে। কিন্তু সেই দিন থেকে দিদিমাকে আর সে দেখতে পায়নি। গোপনে গোপনে অনেক কেঁদেছে। কোথায় দিদিমা এরকম এক রাত্রের মধ্যে নিরুদ্দেশ হয়ে যেতে পারে, সে সম্বন্ধে অনেক ভেবেছে, কিছু ঠিক করতে পারেনি। আজকাল আর কেউ কাছে বসে খাওয়ায় না, সঙ্গে করে ওপরে নিয়ে আসে না, গল্পও করে না। একলাটি এই অন্ধকারের মধ্যে দিয়ে এসে ওপরের ঘরে শুতে হয়। সকলের যে মুশকিল হয়েছে এইটাই বেশি কি না? আরও 1 বছর কেটে গিয়েছে। চৈত্র মাস যায় যায়। অপু অনেক দিন পরে দেশে ফিরছিল। গাড়ির মধ্যে একজন মুসলমান ভদ্রলোক লখনৌয়ের খরমুজার গুণ বর্ণনা করছিল। অনেকে মন দিয়ে শুনছিল। অপু অন্যমনস্কভাবে জানলার বাইরে চেয়েছিল। কতক্ষণে গাড়ি বাংলাদেশে আসবে? 7 সমুদ্র 13 নদী পারের রূপকথার রাজ্য বাংলা। আজ দীর্ঘ 5.5 বছর সে বাংলার শান্ত কমনীয় রূপ দেখেনি। এই বৈশাখে বাঁশের বনে বনে শুকনো বাঁশখোলার তলা বিছিয়ে পড়ে থাকা, কাঞ্চন ফুলে ভরা শান বাঁধানো পুকুরের ঘাটে সদ্যস্নাত নতমুখী তরুণীর মূর্তি, কলকাতার মেষবাড়ি, দালানের রেলিংয়ে কাপড় মেলে দেওয়া, বাবুরা সব আপিসে, নিচের বালতিতে বিকেল 3টের সময় কলের মুখ থেকে জল পড়ছে। এসব সুপরিচিত প্রিয় দৃশ্যগুলি আর একবার দেখবার জন্য মন কি ছটপটি না করেছে গত 6 বছর। বাংলা ছেড়ে সে ভালো করে বাংলাকে চিনেছে, বুঝেছে। কতক্ষণে বাংলাকে দেখা যাবে আজ? সন্ধ্যা ঠিক 7টার সময়। রানীগঞ্জ ছেড়ে অনেক দূর আসবার পর বালুময় মাঠের মধ্যে সিঙ্গারান নদীর গ্রীষ্মের জল খররৌদ্রে শুকিয়ে গেছে। দূর গ্রামের মেয়েরা এসে নদী খাতের বালু খুঁড়ে সেই জলে কলসি ভর্তি করে নিচ্ছে। একটি কৃষকবধূ জল ভরা কলসি কাঁখে রেলের ফটকের কাছে দাঁড়িয়ে গাড়ি দেখছে। অপু দৃশ্যটা দেখে পুলকিত হয়ে উঠল। সারা শরীরে একটা অপূর্ব আনন্দ শিহরণ। কতদিন বাংলার মেয়ের এ পরিচিত ভঙ্গিটি সে দেখেনি। চোখ মন জুড়িয়ে গেল। বর্ধমান ছাড়িয়ে নিদাগ অপরাহ্নের ঘন ছায়ায় একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। একটা ছোট পুকুর
ফুটন্ত পদ্ম ফুলে একেবারে ভরা, ফুলে পাতায় জল দেখা যায় না। ওপারে বিচালি ছাওয়া গৃহস্থের বাড়ি, একটা প্রাচীন সজনে গাছ জলের ধারে ভেঙে পড়ে গলে খসে যাচ্ছে, একটা গোবর গাদা। আজ সারা দিনের আগুন বৃষ্টির পর বিহার ও সাঁওতাল পরগনার বন্ধুর আগুনরাঙা ভূমিশ্রীর পরে ছায়াভরা পদ্মপুকুরটা যেন সারা বাংলার কমনীয় রূপের প্রতীক হয়ে তার চোখে দেখা দিল। হাওড়া স্টেশনে ট্রেনটা এসে দাঁড়াতেই সে যেন খানিকটা অবাক হয়ে চারিদিকে চেয়ে দেখল। এত আলো, এত লোকজন, এত ব্যস্ততা, এত গাড়ি ঘোড়া জীবনে যেন সে এই প্রথম দেখছে। হাওড়া পুল পার হবার সময় ওপারের আলোকোজ্জ্বল মহানগরীর দৃশ্যে সে যেন মুগ্ধ হয়ে গেল। ওগুলো কি মোটর বাস? কই আগে তো ছিল না কখনো। কি বড় বড় বাড়ি কলকাতায়, ফুটপাথে কি লোকজনের ভিড়। বাড়ির মাথায় একটা কিসের বিজ্ঞাপনের বিজলি আলোর রঙিন হরফ একবার জ্বলছে একবার নিভছে। উফ, কি কাণ্ড! হ্যারিসন রোডের একটা বোর্ডিংয়ে উঠে একা একটা ঘর নিল। স্নানের ঘর থেকে সাবান মেখে স্নান করে সারাদিনের ধুম ধুলি ও গরমের পর ভারী আরাম পেল। ঘরের আলোর সুইচ টিপে ছেলে মানুষের মতো আনন্দে আলোটাকে একবার জ্বালাতে আর একবার নেভাতে লাগলো। সবই নতুন মনে হয়, সবই অদ্ভুত লাগে। পরদিন সে কলকাতার সর্বত্র ঘুরল, কোনো পরিচিত বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হলো না। বউবাজারের সেই কবিরাজ বন্ধুটি বাসা উঠিয়ে কোথায় চলে গেছে। পূর্ব পরিচিত মেসগুলিতে নতুন লোকেরা এসেছে। কলেজ স্কোয়ারের সেই পুরনো চায়ের দোকানটি উঠে গেছে। সন্ধ্যার সময় সে একটা নতুন বাংলা থিয়েটারে গেল, শুধু বাংলা গান শোনার লোভে। বেশি দামের টিকিট কিনে রঙ্গমঞ্চের ঠিক সম্মুখের সারির আসনে বসে পুলকিত ও উৎসুক চোখে সে চারদিকের দর্শকের ভিড়টা দেখছিল। একটা অঙ্কের শেষে সে বাইরে এলো। ফুটপাতে একজন বুড়ি পান বিক্রি করছে। অপুকে বলল, বাবু, পান নেবেন না? নেন না। অপু ভাবল সবাই মিঠে পান কিনছে বড় আয়নাওয়ালা দোকান থেকে, এ বুড়ির পান বোধহয় কেউ কেনে না। আহা, নিয়ে এর কাছ থেকে। সকলেরই ওপর কেমন একটা করুণার ভাব, সবারই ওপর কেমন একটা ভালোবাসা, সহানুভূতির ভাব। অপুর মনের বর্তমান অবস্থায় বুড়ি পানওয়ালি হাত পেতে 10টা টাকা চেয়ে বসলেও সে তৎক্ষণাৎ তা দিতে পারত। দ্বিতীয় অঙ্কের শেষে সে বের হয়ে বুড়িটার কাছে পান কিনতে যাচ্ছে। এমন সময় পেছনের আসনের দিকে তার নজর পড়ল। সে একটু এগিয়ে গিয়ে কাঁধে হাত দিয়ে বলল, সুরেশ্বরদা, চিনতে পারেন? কলকাতার প্রথম ছাত্রজীবনের সেই উপকারী বন্ধু সুরেশ্বর, সঙ্গে একটি তরুণী মহিলা। সুরেশ্বর মুখের দিকে চেয়ে বলল, ও গুডনেস গ্রেসাস, আমাদের সেই অপূর্ব না? অপু হেসে বলল, কেন, সন্দেহ হচ্ছে নাকি? ওহ, কতদিন পরে আপনার সঙ্গে। ওহ হ্যাঁ, দেখে সন্দেহ হবারই কথা বটে। মুখের চেহারা বদলেছে, রংটা একটু তামাটে, যদিও ইউ আর অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ এভার। ও, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি আমার বেটার হাফ, আর ইনি আমার বন্ধু অপূর্ববাবু, কবি, ভাবুক, লেখক, ভবগুরু অ্যান্ড হোয়াট নট। তারপর কোথায় ছিলে এতদিন? কোথায় ছিলুম না তাই বরং জিজ্ঞেস করুন। ইন অল সর্টস অফ প্লেসেস, তবে সভ্য জগৎ থেকে দূরে। 6 বছর পর কাল কলকাতায় এসেছি। ও, ড্রপ উঠল বুঝি? এখন থাক, বলবো এখন? আরে মোস্ট বাজে প্লে, তার চেয়ে চলো তোমার সঙ্গে বাইরে যাই। অপু বন্ধুকে সিগারেট দিয়ে নিজের সিগারেট ধরাতে ধরাতে বলল, আপনার এসব দেখে একঘেয়ে হয়ে গিয়েছে, তাই ভালো লাগছে না বোধহয়। আমার চোখ নিয়ে যদি দেখতেন, তবে 6 বছর বনবাসের পর উড়িয়াদের রামযাত্রাও ভালো লাগতো। এই জানেন সুরেশ্বরদা, সেখানে আমার ঘর থেকে কিছু দূরে এক জায়গায় একটা গিরগিটি থাকতো। সেটা এবেলা ওবেলা রং বদলাতো। 2টি বেলা তাই শখ করে দেখতে যেতুম। তাই ছিল একমাত্র তামাশা, তাই দেখে আনন্দ পেতুম। রাত 9:30টায় থিয়েটার ভাঙল। তারপর সে থিয়েটার ঘর থেকে নিঃসৃত সুবেশ নরনারীর স্রোতের দিকে চেয়ে রইল। এই আলো, লোকজন, সাজানো দোকান পসার, এসব সে ছেলে মানুষের মতো আনন্দে চেয়ে চেয়ে দেখছিল।
স্ত্রীকে মানিকতলায় শ্বশুরবাড়িতে নামিয়ে দিয়ে সুরেশ্বর অপুর সঙ্গে কর্পোরেশন স্ট্রিটের এক রেস্তোরাঁয় গিয়ে উঠল। অপুর কথা সব শুনে বলল, এই 5 বছর ওখানে ছিলে, মন কেমন করতো না দেশের জন্যে? ও, অ্যাট টাইমস আই ফেল্ট সো টেরিবলি হোমসিক ফর বেঙ্গল। শেষ 2 বছর দেশ দেখবার জন্য পাগল হয়েছিল। ফুটপাত বেয়ে কয়েকটি ফিরিঙ্গি মেয়ে হাসি কলরব করতে করতে পথ চলছে। অপু সাগ্রহে সেদিকে চেয়ে দেখল। মানুষের গলার সুর মানুষের কাছে এত কাম্য হয়। রাস্তা ভরা লোকজন, মোটর গাড়ি। পাশের একটা একতলা বাড়িতে সাজানো গোছানো ছোট্ট ঘরে কয়েকটি সাহেবের ছেলে মেয়ে ছুটোছুটি করে খেলা করছে। সবই অদ্ভুত, সবই সুন্দর বলে মনে হয়। আলোকোজ্জ্বল রেস্তোরাঁটায় অনবরত লোকজন ঢুকছে, বের হচ্ছে। মোটর হর্নের আওয়াজ, মোটর বাইকের শব্দ। একখানা রিক্সা গাড়ি ঠুং ঠুং করতে করতে চলে গেল। অপু চেয়ে চেয়ে দেখছিল, যেন এসব সে কখনো দেখেনি। সুরেশ্বরকে বলল, দেখুন জানলার ধারে এসে, ওই যে নক্ষত্রটা দেখছেন, আজ ক বছর ধরে ওটাকে উঠতে দেখেছি ঘন বন জঙ্গল ভরা পাহাড়ের মাথার ওপরে। আজ ওটাকে হোয়াইটওয়ে লেডলার বাড়ির মাথার উপর উঠতে দেখে কেমন নতুন নতুন ঠেকছে। এই তো 9:45 রাত। এ সময় গত 5 বছর শুধু আমি, জঙ্গল, পাহাড় আর তেড়িয়ার ডাক, কখনো কখনো বাঘের ডাকও। আর কি লোনলিনেস! শহরে বসে সেসব বোঝা যাবে না। সুরেশ্বরও নিজের কথা বলল। চট্টগ্রাম অঞ্চলে কোন কলেজের অধ্যাপক, বিবাহ করেছে কলকাতায়। সম্প্রতি শালীর বিবাহ উপলক্ষে এসেছে। বলল, এই দেখো ভাই, তোমার ও জীবন একবার আস্বাদ করতে ইচ্ছে হয়, কিন্তু তখন কি জানতুম বিয়ে এমন জিনিস হয়ে দাঁড়াবে। যদি কিছু করতে চাও জীবনে, বিয়ে করো না কখনো, বলে দিলুম। বিয়ে করনি তো? অপু হেসে বলল, ও, আমি ভাবছি আপনার এই লেকচার যদি বৌদি শুনতেন। আরে না না, শোনো, সত্যি বলছি, সে 1915 সালে সুরেশ্বর আর নই আমি। সংসারের হাঁড়ি কাঠে যৌবন গিয়েছে, শক্তি গিয়েছে, স্বপ্ন গিয়েছে, জীবনটা বৃথা খুইয়েছি। কত কি করবার ইচ্ছে ছিল। ওহ, যেদিন এমএ ডিপ্লোমাটা নিয়ে কনভোকেশন হল থেকে বেরুলাম, মনে আছে মাঘের শেষ, গোলদিঘির দেবদারু গাছে নতুন পাতা গজিয়েছে, সবে দক্ষিণা হাওয়া শুরু হয়েছে। গাউন সমেত এক দোকানে গিয়ে ফটো ওঠালুম। কি খুশি! মনে হলো সারা পৃথিবীটা আমার পায়ের তলায়। ফটোখানা আজও আছে। চেয়ে চেয়ে ভাবি কি ছিলুম, কি হয়ে দাঁড়িয়েছি। পাড়াগাঁয়ের কলেজে 324 দিন একই কথা আওড়াই, দলাদলি করি, প্রিন্সিপালের মন জোগাই, স্ত্রীর সঙ্গে ঝগড়া করি, ছেলেদের ডাক্তার দেখাই, এর মধ্যে মেয়ের বিয়ের ভাবনাও ভাবি। না না, তুমি হেসো না, এসব ঠাট্টা নয়। আরে এত সেন্টিমেন্টাল হয়ে পড়লেন কেন হঠাৎ সুরেশ্বরদা? এক পেয়ালা কফি? আরে না না, তোমাকে পেয়ে সব বললুম, কারুর কাছে বলিনি, কে বুঝবে? তারা সবাই দেখছে, দিব্যি চাকরি করছে, মাইনে বাড়ছে, তবে তো বেশি আছে। আমি যে মরে যাচ্ছি তা কেউ বুঝবে না। রেস্তোরাঁ থেকে বের হয়ে পরস্পর বিদায় নিল। অপু বলল, জানেন তো, বলেছে, ইন ইচ অফ আস এ চাইল্ড হ্যাজ লিভড অ্যান্ড এ চাইল্ড হ্যাজ ডাইড, এ চাইল্ড অফ প্রমিস হু নেভার গ্রিভ আপ। আচ্ছা, জীবনটা অদ্ভুত জিনিস সুরেশ্বরদা, অত সহজে তাকে উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা আসি, বড় আনন্দ পেলুম আজ। যখন প্রথম কলকাতায় পড়তে আসি, জায়গা ছিল না, তখন আপনারা জায়গা দিয়েছিলেন, সে কথা ভুলিনি এখনো। পরদিন দুপুর পর্যন্ত সে ঘুমিয়ে কাটালো। বিকালের দিকে ভবানীপুরে লীলার মামার বাড়ি গেল। অনেক দিন সে লীলার কোনো সংবাদ জানে না। দূর থেকে লাল ইটের বাড়িটা চোখে পড়তেই একটা আশা ও উদ্বেগে বুক ঢিপঢিপ করে উঠল। লীলা এখানে আছে না নেই? যদি গিয়ে দেখে সে আছে। সেই একদিন দেখা হয়েছিল অপর্ণার মৃত্যুর পূর্বে, আজ 8 বছর হতে চলল। এই দীর্ঘ সময়ের মধ্যে আর কোনোদিন দেখা হয়নি। প্রথমেই দেখা হলো লীলার ভাই বিমলেন্দুর সঙ্গে। সে আর বালক নেই, খুব লম্বা হয়ে পড়েছে, মুখের চেহারা অন্যরকম দাঁড়িয়েছে। বিমলেন্দু প্রথমটা যেন অপুকে চিনতে পারল না, পরে চিনে
বৈঠকখানার পাশের ঘরে নিয়ে বসালো। 2-5 মিনিট এ কথা ও কথার পর অপু যতদূর সম্ভব সহজ স্বরে বলল, তারপর তোমার দিদির খবর কি, এখানে না শ্বশুরবাড়ি? বিমলেন্দু কেমন একটা আশ্চর্য সুরে বলল, ও আসুন আমার সঙ্গে, চলুন। কেমন একটা অজানা আশঙ্কায় অপুর মন ভরে উঠল। ব্যাপার কি? একটু পরে গিয়ে বিমলেন্দু রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, দিদির কথা কিছু শোনেননি আপনি? অপু উদ্বিগ্ন মুখে বলল, না, কি লীলা আছে তো? আছেও বটে, নেইও বটে, সেসব অনেক কথা। আপনি ফ্যামিলির ফ্রেন্ড বলে বলছি। দিদি ঘর ছেড়েছে। স্বামী গোড়া থেকেই ঘোর মাতাল, অতি কুচরিত্র। বেন্টিং স্ট্রিটের এক ইহুদি মেয়েকে নিয়ে বাড়াবাড়ি আরম্ভ করে দিলে। তাকে নিজের বাসাতে রাত্রে নিয়ে যেতে শুরু করলে। দিদিকে তো জানেন, তেজি মেয়ে, এসব সহ্য করার পাত্রী নয়। সেই রাত্রেই ট্যাক্সি ডাকিয়ে পদ্মপুকুরে চলে আসে নিজের ছোট মেয়েটাকে নিয়ে। মাস 2 পর একদিন দাদাবাবু এলো, মেয়েকে সিনেমা দেখাবার ছুতো করে নিয়ে গেল জব্বলপুরে, আর দিদির কাছে পাঠায় না। তারপর দিদি যা করেছে, সে যে আবার দিদি করতে পারত তা কখনো কেউ ভাবেনি। হীরক সেনকে মনে আছে? সেই যে ব্যারিস্টার হীরক সেন, আমাদের এখানে পার্টিতে দেখেছেন অনেকবার। সেই হীরক সেনের সঙ্গে দিদি একদিন নিরুদ্দেশ হয়ে গেল। 1 বছর কোথায় রইল, আজকাল ফিরে এসেছে। কিন্তু হীরক সেনকে ছেড়েছে, একা আলিপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকে। এ বাড়িতে তার নাম আর করার উপায় নেই। মা কাশিবাসিনী হয়েছেন, আর আসবেন না। কথা শেষ করে বিমলেন্দু নিজেকে একটু সংযত করার জন্যই বোধহয় একটু চুপ করে রইল। পরে বলল, হীরক সেন কিছু না, এ শুধু তার একটা শোধ তোলা মাত্র। সেন তো শুধু উপলক্ষ। আচ্ছা, তবে আসি অপূর্বদা, এখন কিছুদিন থাকবেন তো এখানে? বিমলেন্দু চলে যায় দেখে অপু কথা খুঁজল। তাড়াতাড়ি তার হাতখানা ধরে অকারণে বলল, শোনো শোনো, এই লীলা আলিপুরে আছে তাহলে? এ প্রশ্ন সে করতে চায়নি। সে জানে এ প্রশ্নের কোনো অর্থ নেই, কিন্তু একসঙ্গে এত কথা জিজ্ঞাসা করতেও ইচ্ছা হচ্ছিল। কোনটা সে জিজ্ঞাসা করবে? বিমলেন্দু বলল, এতে আমাদের যে কি মর্মান্তিক। ওই বর্ধমানে আমাদের বাড়ির সেই নিস্তারিণী ঝিকে মনে আছে? সে দিদিকে ছেলেবেলায় মানুষ করেছে। পুজোর সময় বাড়ি গেলুম, সে ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। সে বাড়িতে দিদির নাম পর্যন্ত করার জো নেই। রমেনদা আজকাল বাড়ির মালিক, বুঝলেন না? দিদিও সুখে নেই, বলবেন না কাউকে। আমি লুকিয়ে যাই, এত কাঁদে মেয়ের জন্যে। হীরক সেন দিদির টাকাগুলো 2 হাতে উড়িয়েছে, আবার বলেছিল বিলেতে বেড়াতে নিয়ে যাবে। সেই লোভ দেখিয়ে এই নাকি টানে। দিদি আবার তাই বিশ্বাস করত। জানেন তো, দিদিরও ঝোঁক আছে চিরকাল। বিমলেন্দু চলে যেতে উদ্যত হলে অপু আবার গিয়ে তার হাত ধরে বলল, তুমি মাঝে মাঝে কোন সময় যাও? রোজ যে যাই তা নয়, এই বিকেলে দিদি মোটরে বেড়াতে আসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের মাঠে, ওইখানে দেখা করি। বিমলেন্দু চলে গেলে অপু অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে রসা রোডে এসে পড়ল। কি ভাবতে ভাবতে সে শুধুই হাঁটতে লাগলো। পথের ধারে একটা পার্ক, ছেলেমেয়েরা খেলা করছে, দড়ি ঘুরিয়ে ছোট মেয়েরা লাফাচ্ছে। সে পার্কটায় ঢুকে একটা বেঞ্চের ওপর বসল। লীলার উপর রাগ বা অভিমান কোনোটাই হলো না। সে অনুভব করল এত ভালোবাসেনি সে কোনোদিনই লীলাকে। এই 8 বছরে লীলা তো তার কাছে অবাস্তব হয়ে পড়েছে। তার মুখ পর্যন্ত ভালো মনে হয় না। অথচ মনের কোন গোপন অন্ধকার কোণে এত ভালোবাসা সঞ্চিত হয়েছিল তার জন্য। ভাবল, ওর দাদামশাইয়েরই যত দোষ। কে এই বিয়ে দিতে মাথার দিব্যি দিয়েছিল তাকে? বেচারি লীলা, সবাই মিলে ওর জীবনটা নষ্ট করে দিলে। কিছুদিন কলকাতায় থাকবার পরে সে বাসা বদলে অন্য একটা বোর্ডিংয়ে গিয়ে উঠল। পুরনো দিনের কষ্টগুলো আবার সবই এসে জুটেছে। একা এক ঘরে থাকবার মতো পয়সা হাতে নেই, অথচ 2-3টি কেরানিবাবুর সঙ্গে এক ঘরে থাকা আজকাল তার পক্ষে একেবারেই অসম্ভব মনে হয়। লোক তাঁরা ভালোই, অপুর চেয়ে বয়স অনেক বেশি, সংসারী, ছেলেমেয়ের বাপ। ব্যবহারও তাঁদের ভালো,
কিন্তু হলে কি হয়, তাদের মনের ধারা যে পথ অবলম্বনে গড়ে উঠেছে, অপু তার সঙ্গে আদৌ পরিচিত নয়। সে নির্জনতা প্রিয়, একা চুপ করে বসে থাকতে চায়। সেইটাই এখানে হবার জন্যই। হয়তো সে বিকালের দিকে বারান্দাটাতে সবে এসে বসেছে। কেশববাবু হুঁকো হাতে পেছন থেকে বলে উঠলেন, এই যে অপূর্ববাবু একাটি বসে আছেন? চৌধুরী ব্রাদার্স বুঝি এখনো অফিস থেকে ফেরেননি? আচ্ছা, আজ শোনেননি বুঝি ওই মোহনবাগানের কাণ্ডটা? আরে রামও, আর শুনুন তবে। কলকাতা তার পুরনো রূপে আবার ফিরে এসেছে। সেই ধুলো, ধোঁয়া, গোলমাল, একঘেয়েমি, সংকীর্ণতা, সব দিনগুলো এক রকমের হওয়া, সেই সব। সে চলে আসতো না, কিংবা হয়তো আবার এতদিনে চলে যেত। মুশকিলেই যে মিস্টার রায়চৌধুরীও ওখানকার কাজ শেষ করে কলকাতায় ফিরে একটি জয়েন্ট স্টক কোম্পানি গড়বার চেষ্টায় আছেন। অপুকে তার অফিসে কাজ দিতে রাজি হয়েছেন। কিন্তু অপু বসে বসে ভাবছিল, গত 6 বছরের জীবনের পরে আবার কি সে অফিসের ডেস্কে বসে কেরানিগিরি করতে পারবে? এদিকে পয়সা ফুরিয়ে এলো যে, না করলেই বা চলে কিসে? সেখানে থাকতে এই 6 বছরে যা হয়েছিল, অপু বোঝে এখানে তা 24 বছরেও হতো না। আর্টের নতুন স্বপ্ন সেখানে সে দেখেছে। ওখানকার সূর্যাস্তের শেষ আলোয়, জনহীন প্রান্তরে, নিস্তব্ধ আরণ্যভূমির মায়ায়, অন্ধকার ভরা নিশীথ রাত্রির আকাশের নিচে, শালমঞ্জরির ঘন সুবাস ভরা দুপুরের রোদে সে জীবনের গভীর রহস্যময় সৌন্দর্যকে জেনেছে। কিন্তু কলকাতার মেশে তা তো মনে আসে না। সে ছবিকে চিন্তায় ও কল্পনায় গড়ে তুলতে গভীরভাবে নির্জন চিন্তার দরকার হয়। সেইটাই তার হয় না এখানকার মেষ জীবনে। সেখানে তার নির্জন প্রাণের গভীর গোপন আকাশে সত্যের যে নক্ষত্রগুলি স্বতঃস্ফূর্ত ও জ্যোতিষ্মান হয়ে দেখা দিয়েছিল, এখানকার তরল জীবনানন্দের পূর্ণ জ্যোৎস্নায় হয়তো তারা চিরদিনই অপ্রকাশ রয়ে যেত। মনে আছে সে ভেবেছিল, এই সৌন্দর্যকে, জীবনের এই অপূর্ব রূপকে সে যতদিন কালিকলমে বন্দি করে 10 জনের চোখের সামনে না ফোটাতে পারবে, ততদিন সে কিছুতেই ক্ষান্ত হবে না। আর একদিন সেখানে সে কি অদ্ভুত শিক্ষাই না পেয়েছিল। ঘোড়া করে বেড়াচ্ছিল। এক জায়গায় বনের ধারে ঝোপের মধ্যে অনেক লতা গাছে গা লুকিয়ে একটা তেলাকুচো গাছ। তেলাকুচো বাংলার ফল, অপরিচিত মহলে একমাত্র পরিচিত বন্ধু। সেখানে দাঁড়িয়ে গাছটাকে দেখতে বড় ভালো লাগছিল। তেলাকুচো লতার পাতাগুলো সব শুকিয়ে গেছে, কেবল অগ্রভাগে ঝুলছিল একটা আধপাকা ফল। তারপর দিনের পর দিন সে ওই লতাটার মৃত্যু যন্ত্রণা লক্ষ্য করেছে। ফলটা যতই পেকে উঠেছে, মোটার গোড়ার যে অংশ সবুজ ছিল সেটুকু যতই রাঙা সিঁদুরের রঙের হয়ে উঠছে, লতাটা ততই দিন দিন হলদে শীর্ণ হয়ে শুকিয়ে আসছে। একদিন দেখল গাছটা সব শুকিয়ে গেছে, ফলটাও মোটা শুকিয়ে গাছে ঝুলছে, তুলতুলে পাকা, সিঁদুরের মতো টুকটুকে রাঙা। যে কোনো পাখি, বানর কি কাঠবেড়ালির অতি লোভনীয় আহার্য। যে লতাটা এতদিন ধরে 9 কোটি মাইল দূরের সূর্য থেকে তাপ সংগ্রহ করে, চারপাশের বায়ুমণ্ডল থেকে উপাদান নিয়ে, মৃত জড় পদার্থ থেকে এ উপাদেয় খাবার তৈরি করেছিল, তার জীবনের উদ্দেশ্য শেষ হয়ে গেছে। ওই পাকা টকটকে ফলটাই তার জীবনের চরম পরিণতি। ফলটা পাখিতে কাঠবেড়ালিতে খাবে, এই জন্য গাছটাকে তারা ধন্যবাদ দেবে না। তেলাকুচো লতাটা অজ্ঞাত অখ্যাতই থেকে যাবে। তবুও জীবন তার সার্থক হয়েছে। ওই টুকটুকে ফলটাতে ওর জীবন সার্থক হয়েছে। যদি ফলটা কেউ নাই খায়, তাতেও ক্ষতি নেই। মাটিতে ঝরে পড়ে আরও কত তেলাকুচার জন্ম ঘোষণা করবে, আরও কত লতা, কত ফুল ফল, কত পাখির আহার্য। মন তখন ছিল অদ্ভুত রকমের তাজা, সবল, গ্রহণশীল, সহজ, আনন্দময়। তেলাকুচলতার এই ঘটনাটা তার মনে বড় ধাক্কা দিয়েছিল। সে কি ওই সামান্য বনঝোপের তেলাকুচলতাটার চেয়েও হীন হবে? তার জীবনের কি উদ্দেশ্য নেই? সে জগতে কি কিছু দেবে না? সেখানে কতদিন শালবনের ছায়ায় পাথরের উপর বসে দুপুরে এই প্রশ্ন মনে জেগেছে। কত নিস্তব্ধ তারা ভরা রাত্রে গভীর বিস্ময়ের দৃষ্টিতে
তাঁবুর বাইরের ঘন নৈশ অন্ধকারের দিকে চেয়ে চেয়ে এইসব স্বপ্নই মনে জাগত। বহু দূর দূর ভবিষ্যতে শিরিষ ফুলের পাপড়ির মতো নরম ও কচি মুখ, শত শত অনাগত বংশধরদের কথা মনে পড়ত। খোকার মুখখানা কি অপূর্ব প্রেরণা দিত সে সময়। ওদেরও জীবনে কত দুঃখরাত্রের বিপদ আসবে, কত সন্ধ্যার অন্ধকার ঘনাবে। তখন যুগান্তের এপার থেকে দৃঢ় হাত বাড়িয়ে দিতে হবে তোমাকে। তোমার কত শত বিনিদ্র রজনীর মৌন জনসেবা। হে বিস্মৃত পথের মহাজন পথিক, একদিন সার্থক হবে অপরের জীবনে। দুঃখের নিশীথে তার প্রাণের আকাশে সত্যের যে নক্ষত্ররাজি উজ্জ্বল হয়ে ফুটেছে, তা সে লিপিবদ্ধ করে রেখে যাবে। জীবনকে সে কিভাবে দেখল তা লিখে রেখে যাবে। নিজের প্রথম বইখানির দিনে দিনে প্রবর্ধমান পাণ্ডুলিপিকে সে সস্নেহ প্রতীক্ষার চোখে দেখে। বইয়ের ভবিষ্যৎ সম্বন্ধে কত কথা তার আগ্রহ ভরা বক্ষ স্পন্দনে আশা আনন্দের সঙ্গীত জাগায়। মা যেমন শিশুকে চোখের সামনে কান্না হাসির মধ্যে বেড়ে উঠতে দেখেন, দুরু দুরু বক্ষে তার ভবিষ্যতের কথা ভাবেন, তেমনি বই লেখার কষ্টটুকু করার চেয়ে বইয়ের কথা ভাবতে ভালো লাগে। কাদের কথা বইয়ে লেখা থাকবে? কত লোকের কথা, গরিবদের কথা। ওদের কথা ছাড়া লিখতে ইচ্ছে হয় না। পথে ঘাটে হাটে গ্রামে শহরে রেলে কত অদ্ভুত ধরনের লোকের সঙ্গে পরিচয় ঘটেছে জীবনে। কত সাধু সন্ন্যাসী, দোকানি, মাস্টার, ভিখারি, গায়ক, পুতুল নাচওয়ালা, আমপাড়ানি, ফেরিওয়ালা, লেখক, কবি, ছেলে মেয়ে, এদের কথা। আজকের দিন থেকে অনেক দিন পরে, হয়তো শত শত বছর পরে, তার নাম যখন এবছরের ফোটা শালফুলের মঞ্জরির মতো কিংবা তার ঘরের কোণের মাকড়সার জালের মতো কোথায় মিলিয়ে যাবে, তখন তার কত অনাগত বংশধর কত সকালে সন্ধ্যায়, মাঠে, গ্রাম্য নদী তীরে, দুঃখের দিনে, শীতের সন্ধ্যায়, অথবা অন্ধকার গহন নিস্তব্ধ দুপুর রাত্রে শিশির ভেজা ঘাসের ওপর তারার আলোর নিচে শুয়ে শুয়ে তার বই পড়বে কিংবা বইয়ের কথা ভাববে। ভবিষ্যৎ সম্বন্ধে কত আশঙ্কাও জাগে যদি কেউ না পড়ে। আবার ভাবে পৃথিবীর কোন অতীতে আদিম যুগের শিল্পীদল দুর্গম গিরিগুহার অন্ধকারে বৃষ, বাইসন, ম্যামথ এঁকে গিয়েছিল। প্রাচীন দিনের বিস্মৃত প্রতিভা এতকাল পরে তার দাবি আদায় করছে। নতুবা ক্যান্টাব্রিয়া, দর্দয়ে ও পিরেনিজের পর্বত গুহাগুলোয় দেশ বিদেশের মনীষী ও ভ্রমণকারীদের এত ভিড় কিসের? তেলাকুচলতাটা শুকিয়ে গেছে, কিন্তু সে জীবন দিয়ে ফলটাকে মানুষ করে গেছে যে। আত্মদানের ফল বৃথা যাবে না। কত গাছ গজাবে ওর বীজে। নিজের প্রথম বইখানি, মনে কত চিন্তাই আসে। অনভিজ্ঞ মন সপ্তাহতেই অবাক হয়ে যায়, সপ্তাহতেই গাঢ় পুলক অনুভব করে। এই তার বই লেখার ইতিহাস। কিন্তু প্রথম ধাক্কা খেল বইখানার পাণ্ডুলিপি হাতে দোকানে দোকানে ঘুরে। অজ্ঞাতনামা লেখকের বই কেউ নেওয়া দূরে থাকুক, ভালো করে কথাও বলে না। একটা দোকানে খাতা রেখে যেতে বলল। দিন পাঁচেক পরে তাদের একখানা পোস্টকার্ড পেয়ে অপু ভালো কাপড় পরে, জুতো বুরুশ করে, বন্ধুর চশমা ধার করে দুরু দুরু বক্ষে সেখানে গিয়ে হাজির হলো। অত ভালো বই তার পড়ে হয়তো ওরা অবাক হয়ে গিয়েছে। দোকানের মালিক প্রথমে তাকে চিনতে পারল না, পরে চিনে বলল, ওহে সতীশ, এর সেই খাতাখানা একে দিয়ে দাও তো, ওই বড় আলমারির দেরাজে দেখো। অপুর কপাল ঘেমে উঠল। খাতা ফেরত দিতে চায় কেন? সে বিবর্ণ মুখে বলল, আমার বইখানা কি? না, নতুন লেখকের বই নিজের খরচে তারা ছাপবে না। তবে যদি সে 500 টাকা খরচ দেয় তবে সে অন্য কথা। অপু অত টাকা কখনো এক জায়গায় দেখেনি। পরদিন সকালে বিমলেন্দু অপুর বাসায় এসে হাজির। বিকাল 5টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের মাঠে লীলা আসবে, বিশেষ করে বলে দিয়েছে তাকে নিয়ে যেতে। বিকালে বিমলেন্দু আবার এলো। দুজনে মাঠে ঘণ্টাখানেক অপেক্ষা করবার পর বিমলেন্দু একটা হলদে রঙের মোটর দেখিয়ে বলল, ওই দিদি আসছে, আসুন, গাছতলায় গাড়ি পার্ক করবে। এখানে ট্রাফিক পুলিশে আজকাল বড় কড়াকড়ি করে। অপুর বুক ঢিপ ঢিপ করছিল।
কি বলবে সে লীলাকে? বিমলেন্দু আগে আগে, অপু পেছনে পেছনে। লীলা গাড়ি থেকে নামেনি। বিমলেন্দু গাড়ির জানলার কাছে গিয়ে বলল, এই দিদি, অপূর্ববাবু এসেছেন, এই যে। পরক্ষণেই অপু গাড়ির পাশে দাঁড়িয়ে হাসি মুখে বলল, এই যে, কেমন আছো লীলা? সত্যিই অপূর্ব সুন্দর। অপুর মনে হলো, যে কবি বলেছেন সৌন্দর্যই একটা মহৎ গুণ, যে সুন্দর তার আর কোনো গুণের দরকার হয় না, তিনি সত্যদর্শী। অক্ষরে অক্ষরে তাঁর উক্তি সত্য। তবুও আগের লীলা নেই, একটু মোটা হয়ে পড়েছে। মুখের সেই তরুণ লাবণ্য আর কই। মুখের পরিণত সৌন্দর্য ঠিক তার মা মেজ বৌরানীর এ বয়সে যা ছিল তাই। সেই ছেলেবেলায় বর্ধমানের বাড়িতে দেখা মেজ বৌরানীর মুখের মতো। উদ্দাম লালসামাখা সৌন্দর্য নয়, শান্ত, বরং যেন কিছু বিষণ্ণ। বাড়ি থেকে বের হয়ে গেছে যে মেয়ে, তার ছবির সঙ্গে অপু কিছুতেই এই বিষণ্ণ নয়না দেবী মূর্তিকে খাপ খাওয়াতে পারল না। লীলা ব্যস্ত হয়ে হাসি মুখে বলল, এসো অপূর্ব, এসো। তুমি তো আমাদের ভুলেই গিয়েছো একেবারে। উঠে এসে বসো। চলো, তোমাকে একটু বেরিয়ে নিয়ে আসি। শোভা সিং, লেক। লীলা মধ্যে বসল, ওপাশে বিমলেন্দু, এপাশে অপু। অপুর মনে পড়ল, বাল্যকাল ছাড়া লীলার এত কাছে সে কখনো বসেনি। বারবার লীলার মুখের দিকে চেয়ে চেয়ে দেখছিল। এতকাল পরে লীলাকে আবার এত কাছে পেয়েছে, বারবার দেখেও যেন তৃপ্তি হচ্ছিল না। লীলা অনর্গল বকছিল, নানা রকম মোটর গাড়ির তুলনামূলক সমালোচনা করছিল, মাঝে মাঝে অপুর সম্বন্ধে এটা ওটা প্রশ্ন করছিল। লেক দেখে অপু কিন্তু নিরাশ হল। সে মনে মনে ভাবল, এই লেক, এরই এত নাম, এ কলকাতার বাবুদের ভালো লাগতে পারে, ভারী তো। লীলা আবার এরই জন্যে সুখ্যাতি করছিল। আহা, বেচারি কলকাতা ছেড়ে বিশেষ কোথাও তো যায়নি। লীলা পাছে অপ্রতিভ হয়, এই ভয়ে সে নিজের মতটা আর ব্যক্ত করল না। একটা নারকেল গাছের তলায় বেঞ্চি পাতা, সেখানে দুজনে বসল। বিমলেন্দু মোটর নিয়ে লেক ঘুরতে গেল। লীলা হাসি মুখে বলল, তারপর তুমি নাকি দিগ্বিজয়ে বেরিয়েছিলে? তোমার শ্বশুরবাড়ির দেশে গিয়েছিলুম, ওই জব্বলপুরের কাছে। বলে ফেলে অপু ভাবল কথাটা বলা ভালো হয়নি, হয়তো লীলার মনে কষ্ট হবে। ছি। কথাটা ঘুরিয়ে ফেলে বলল, আচ্ছা, ওই দ্বীপ মতন ব্যাপারগুলো, ওতে যাওয়ার পথ নেই? সাঁতার দিয়ে যাওয়া যায়। তুমি তো ভালো সাঁতার জানো না। ওসব কথা যাক, এতদিন কোথায় ছিলে, কি করছিলে বলো? তোমাকে দেখে আজ এত খুশি হয়েছি। আমার বাসায় এসো, আলিপুরে চা খাবে। একটু তামাটে রং হয়েছে কেন? রোদে ঘুরে ঘুরে বুঝি? আচ্ছা, আমার কথা তোমার মনে ছিল? অপু একটু হাসল। কোনো নাটুকে ধরনের কথা সে মুখে বলতে পারে না, আর এই সময়েই যত মুখচোরা রোগ এসে জোটে। কতকাল পরে তো লীলাকে একা কাছে পেয়েছে, কিন্তু মুখে কথা জোগায় কই? কত কথা লীলাকে বলবে ভেবেছিল, এখন লীলাকে কাছে পেয়ে সেসব কথা মুখ দিয়ে তো বের হয়ই না, বরং নিতান্ত হাস্যকর বলে মনে হয়। হঠাৎ লীলা বলল, হ্যাঁ, ভালো কথা। তুমি নাকি বই লিখেছ, একদিন আমাকে দেখাবে না কি লিখলে? আমি জানি তুমি একদিন বড় লেখক হবে। তোমার সেই ছেলেবেলার গল্প লেখার কথা মনে আছে? তখন থেকেই জানি। পরে সে একটা প্রস্তাব করল। বিমলেন্দুর মুখে সে সব শুনেছে। বইওয়ালারা বই নিতে চায় না, ছাপাতে কত খরচ পড়ে, এ বই ছাপিয়ে বের করবার সমুদয় খরচ দিতে সে রাজি। অপ্রত্যাশিত আনন্দে অপুর সারা শরীরে যেন একটা বিদ্যুতের ঢেউ খেলে গেল। সব খরচ যত লাগে, তবু আজ সে মুখে কিছু বলল না। অপুর মনে লীলার জন্য একটা করুণা ও অনুকম্পা জেগে উঠল, ঠিক পুরনো দিনের মতো। লীলারও কত আশা ছিল আর্টিস্ট হবে, ছবি আঁকবে। অনভিজ্ঞ তরুণ বয়সে তারই মতো কত কি স্বপ্নের জাল বুনত। এখন শুধু নতুন নতুন মোটরগাড়ি কিনছে, সাহেবী দোকানে লেস কিনে বেড়াচ্ছে। পুরনো দিনের যজ্ঞবেদিতে আগুন কই, নিভে গেছে। যজ্ঞ কিন্তু অসমাপ্ত। কৃপার পাত্র লীলা, অভাগিনী লীলা।
ঠিক সেই পুরনো দিনের মতো মনটি আছে, কিন্তু তাকে সাহায্য করতে মায়ের পেটের মমতাময়ী বোনের মতোই হাত বাড়িয়ে দিয়েছে অমনি। শৈশব তার বন্ধু, তার সম্বন্ধে অন্তত ওর মনের তারটি খাঁটি সুরেই বাজল চিরদিন। এখানেও হয়তো করুণা, মমতা, অনুকম্পা। ওদেরই বাড়িতে না তার মা ছিল রাঁধুনি? কে জানে, হয়তো কোন শুভ মুহূর্তে তার হীনতা, দৈন্য, অসহায় বাল্যজীবন বড়লোকের মেয়ে লীলার কোমল বাল্যমনে ঘা দিয়েছিল, সহানুভূতি, করুণা, মমতা জাগিয়েছিল। সকল সত্যকার ভালোবাসার মশলা এরাই। এরা যেখানে নেই, ভালোবাসা সেখানে মাদকতা আনতে পারে, মোহ আনতে পারে, কিন্তু চিরস্থায়িত্বের স্নিগ্ধতা আনে না। সে ভাবল, লীলার মনটা ভালো বলে সেই সুযোগেই সবাই ওর টাকা নিচ্ছে। ও বেচারি এখনো মনে মনে সেই ছেলে মানুষটিই আছে। আমি ওকে এক্সপ্লয়েট করতে পারবো না। দরকার নেই আমার বই ছাপানোর।